আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি রিফাত মিনা বলছি গোলাপগঞ্জ থেকে। আমার বাড়ি গোলাপগঞ্জ জেলার কাশিয়ানী থানার পরানপুর গ্রামে। আজকের ঘটনাটি ঘটে আমার নিজের সাথে। আমার মামার বাড়ি থাগাইলে। ভালো করে বোঝার সুবিধার্থে বলে রাখি, আমার মামাদের বাড়িটা পূর্বে হিন্দুদের বাড়ি ছিল, ফলে বাড়ির পাশেই একটি শ্মশান ও একটি মন্দির আছে। লোকমুখে শুনেছি অনেকেই নাকি রাতে শ্মশানে আগুন জ্বলতে দেখে এবং মন্দিরে পূজা হচ্ছে এমন দৃশ্য দেখে। এবার ফিরছি আসল ঘটনায়। আমার মামাদের বাড়িটা বিল এলাকায় হওয়ায় বর্ষাকালে বাড়ির চারিদিকে পানিতে ভরে যায় এবং সেখানে প্রচুর মাছ পাওয়া যায়। তো আমিও একদিন শখ করে আমার মামা বাড়ির পাশের বাড়ির তাহমিদ নামের একটি ছেলেকে নিয়ে মাছ ধরতে যাই। আমাদের সাথে ছিল 2টা টর্চ লাইট, একটি ব্যাগ এবং একটি মাছ কোপানোর ফুলকুচি। আমাদের স্থানীয় ভাষায় এটাকে আমরা ফুলকুচি বলি। আমাদের বাড়ির পাশে অবস্থিত শ্মশানের পাশ দিয়ে যখন মাছ কোপাচ্ছিলাম এবং বেশ ভালোই মাছ পাচ্ছিলাম, হঠাৎ আমার চোখে পড়ে একটি সাপের দিকে। আমি তাকে আমার হাতে থাকা মাছ কোপানোর যন্ত্রটি দিয়ে কোপ মারি, আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সাপটিকে কোপ মারার সাথে সাথেই চারপাশের পানি রক্তে লাল হয়ে যেতে লাগলো। মনে হচ্ছে এখানে কয়েকটা গরু আর বড় কোনো পশু জবাই করা হয়েছে। আর আরও খেয়াল করলাম সাপটার গায়ে অনেক শক্তি। একটা সাপের গায়ে সাধারণত এতটা শক্তি থাকার কথা না। এটা দেখে আমি বেশ ভয় পেয়ে গেলাম এবং বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। বাড়িতে ফেরার সময় খেয়াল করলাম একটি বিড়াল আমার মাছের ব্যাগের দিকে তাকাচ্ছে আর করুণ কণ্ঠে ডাকছে। আমি বিড়ালটাকে তাড়িয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। সবকিছু ঠিকঠাক চলছিল। পরদিন রাতে তাহমিদ আমাকে ডাকতে আসলো মাছ ধরতে যাওয়ার জন্য। আমি আগের দিনের ঘটনা মনে করে যেতে চাইলাম না। তখন তাহমিদ অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে কোনো কিছু না বলে একা একাই বিলের দিকে হাঁটা শুরু করে দিল। ও একা একা ভয় পাবে ভেবে আমিও ওর পিছু পিছু গেলাম। দুজনে মিলে মাছ ধরতে লাগলাম। বিলে তখন পানি অল্প থাকায় আমরা হেঁটে হেঁটে মাছ ধরছিলাম। মাছ ধরতে ধরতে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে চলে আসলাম। তখন আমি তাহমিদকে বললাম, চল এখন ফিরে যাই। কোনো উত্তর না পেয়ে পিছন ঘুরে তাকাতে দেখি তাহমিদ নেই। আমি একটু চমকে উঠলাম। পরে ওর নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলাম, তাহমিদ, এই তাহমিদ, কই গেলি ভাই? মজা করিস না, আয় ভাই, চলে আয়। কিন্তু কোনো সাড়া পেলাম না। অনেকক্ষণ যাবৎ ডাকার পরে হঠাৎ পাশের একটি হিজুল গাছ থেকে ক্ষীণ আওয়াজে ফিস ফিস করে বাতাসে ভেসে আসলো, ভাই আমি এখানে। তারপর আবার সব শুনশান। আমি বলতে লাগলাম, কি করছিস তুই ওখানে? এদিকে আয়, আমরা বাড়ি যাব। এটা বলছিলাম তখনই খেয়াল করলাম আমার পায়ের কাছে গতকালের কোপানো সেই সাপটি ফনা তুলে আছে আর আমার দিকে ধেয়ে আসছে। আমি এটা দেখে আমি ভয়ে আমার হাতে থাকা ফুলকুচিটি ফেলে দিয়ে প্রাণপণে বাড়ির দিকে ছুট দিলাম। ছুটতে ছুটতে বাড়ির উঠোনে এসে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। তখন সকাল হয়ে গিয়েছিল। হুঁশ ফিরতেই সবাই জিজ্ঞাসা করছিল, কি হয়েছিল তোর সাথে? আমি সম্পূর্ণ কাহিনী কাউকে বললাম না, শুধু বললাম আমায় সাপে তাড়া করেছিল। বাইরে বেরিয়ে দেখলাম আমার মাছ কোপানোর ফুলকুচিটা উঠোনের কোণে পড়ে আছে আর তাতে বিঁধে আছে একটি মৃত সাপ। তখন আমার মনে পড়ল কাল রাতে তো এটা আমি বিলে ফেলে রেখে আসছিলাম। কথাটা মনে পড়তেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এরপরে তাহমিদের খোঁজ নিতে ওর বাড়িতে গিয়ে ওর মায়ের মুখে যা শুনলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওর মা বলল, বাবা কাল তো ও বিছানা থেকেই ওঠেনি। এটা শোনার পরে আমি আর বেশি কথা না বলে আমার ঘরে চলে আসলাম আর সারাদিন ভাবতে লাগলাম, কে ছিল তাহলে ওটা আমার সাথে? সবকিছু এখানেই শেষ হলে পারত, কিন্তু না, সবকিছু বরং এখান থেকেই শুরু হলো। সেদিন রাত থেকে আমার প্রচণ্ড জ্বর হলো এবং কোনোভাবেই জ্বর কমল না। সারা রাত প্রচণ্ড জ্বর। তবে আশ্চর্যের বিষয় হলো আমি একেবারে পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। রাতে যে প্রচণ্ড জ্বর ছিল তা বোঝাই যাচ্ছিল না। এভাবে প্রতি রাতে জ্বর আসতো, সকালে সুস্থ হয়ে যেতাম। এভাবে জ্বর আসতেই থাকলো এবং দিন দিন আমি শুকিয়ে যাচ্ছিলাম। এবং সবাই বলছে
আমি নাকি অস্বাভাবিক কর্মকাণ্ড করতাম, তবে আমার কিছুই মনে নেই। এভাবে দিন দিন আমার অবস্থা আরো খারাপের দিকে যেতে লাগলো। একদিন রাতে আমি শুয়েছিলাম, তখন হঠাৎ বাইরে থেকে কে যেন ফিস ফিস করে আমাকে ডাকে, বাইরে আয়, আমাকে মাছ দিয়ে যা, আমি মাছ খাবো। তখন আমার নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি একটা অবয়ব দাঁড়িয়ে আছে আর ইশারায় আমাকে তার দিকে ডাকছে। আমি তার পিছু পিছু বিলের দিকে হেঁটে চলে যাচ্ছি এবং আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিলাম না। তার ওই ফিস ফিস কথাগুলো পুরো মন্ত্রবলের মতো আমার উপর কাজ করছিল। কেমন একটা মায়া ছিল ওই কণ্ঠে। হাঁটতে হাঁটতে আমি বিলের কাছে চলে গেলাম। এরপরে আমার আর কিছুই মনে নেই। বাকি ঘটনাটা চলুন আমার নানুর মুখ থেকে শুনি। নানু বলছে, সেদিন রাতে তুই হঠাৎ দরজা খুলে বেরিয়ে যাওয়ায় আমি আর তোর নানা তোর পিছে পিছে যাই। আমরা বিলের কাছে যেয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তোর হাতে একটি অর্ধ খাওয়া মাছ আর তোর মুখে লেগে আছে মাছের রক্ত। তোকে তখন সেখান থেকে নিয়ে এসে হাত মুখ ধুয়ে ঘরে এনে শুয়ে দিলাম। সারা রাত তোর হুঁশ ছিল না। সকালে তোর হুঁশ ফিরলে তোকে জিজ্ঞাসা করলে তুই বললি, কই, আমি তো রাতে কোথাও যাইনি, আমি তোমার ঘরেই ঘুমিয়েছিলাম। সারাদিন সবকিছু ঠিকঠাকই ছিল, তবে রাতে তোর ঘর থেকে অস্বাভাবিক কিছু আওয়াজ শুনতে পারছিলাম। মনে হচ্ছিল কেউ খুব রাগী কণ্ঠে বলছিল, তুই আমার ছেলেকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। আর কিছু একটা খাওয়ার আওয়াজ আসছিল। তখন সবাই তোর ঘরে যেয়ে দেখি তুই একটি কাঁচা মাছ কামড়ে কামড়ে খাচ্ছিস আর তোর মুখ দিয়ে অস্বাভাবিক সব আওয়াজ বের হচ্ছে। এটা দেখে তোর নানা দৌড়ে গিয়ে মসজিদের হুজুরকে ডেকে আনলো। তোর নানা যখন হুজুরকে ডাকতে যাচ্ছিল তখন তোর নানার মনে হচ্ছিল পিছন দিয়ে কয়েক হাজার বিড়াল ডাকছে, চারদিকে শুধু বিড়ালের ডাক। তোর নানা খুব সাহসী মানুষ, তাই ওইসবে পাত্তা না দিয়ে দোয়া দরুদ পড়ছিল আর মসজিদের দিকে দৌড়াচ্ছিল। কিন্তু হুজুরকে নিয়ে আসার সময় সবকিছুই স্বাভাবিক ছিল। হুজুর এসে আয়াতুল কুরসি পড়ে তোকে ফু দেয় আর সরিষার তেলে দোয়া পরে ফু দিয়ে তোর কানে সেই তেল দিয়ে দেয়। তখন তুই চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাস। এরপরে তোর মাথায় পানি ঢেলে হুশ করলে তুই স্বাভাবিক হয়ে যাস, কিন্তু তোর কিছুই মনে থাকে না। তখন হুজুর চলে যাওয়ার আগে তোর নানাকে বলে, ওকে ভয়ানক খবিশ জেনে ধরেছে, ওকে বড় কোনো কবিরাজ দেখাতে হবে। হুজুর তখন একটি বড় কবিরাজের ঠিকানা দিয়ে যান। তোর নানা পরের দিন সেই ঠিকানায় গিয়ে সেই কবিরাজকে বাড়িতে নিয়ে আসেন। কবিরাজ এসে তোকে দেখেই জোরে বলে ওঠে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ। এরপরে আমাদের বলে, এরা তো খুব ভয়ানক জিন, আল্লাহ মাফ করুক। তখন কবিরাজ মাটিতে একটি দাগ কেটে সেখানে তোকে বসিয়ে জিনকে হাজির করেন এবং তাকে বলে, তুই এর পিছনে কেন লেগেছিস? তখন সে রাগান্বিত কণ্ঠে বলে, এই আদম সন্তান আমার ছেলেকে মেরেছে, আমি ওর পুরো বংশকে শেষ করে দেব। তখন কবিরাজ বলে, ও তোর কি ক্ষতি করেছে? তখন সে জিন এভাবে বিস্তারিত বলল, আমার ছেলে সেদিন মাছ খাওয়ার জন্য সাপের রূপ নিয়ে বিলের ভিতরে মাছ খাচ্ছিল। তখন এই আদম সন্তান বিনা কারণে আমার ছেলেকে হত্যা করে। এরপরে আমি বিড়ালের রূপ নিয়ে তার কাছে মাছ খাওয়ার জন্য যাই, কিন্তু সে আমাকেও তাড়িয়ে দেয়। এরপর আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওর পিছনে লাগি। রাতে ওকে একা একা ডেকে বাইরে নিয়ে যাই, কিন্তু ওর পিছু পিছু ওর নানা নানি যাওয়ায় আমি সেদিন কিছু করতে পারিনি। পরের দিন ওর ঘরে যাই ওকে মারার জন্য, কিন্তু সেখানেও মসজিদের হুজুর চলে আছে আর আমাকে তাড়িয়ে দেয়। কবিরাজ তখন তাকে বলে, ওর ভুল হয়েছে, ওকে ক্ষমা করে দিয়ে তুই চলে যা। কিন্তু সে যেতে রাজি হয় না, কারণ তারা নাকি খুব প্রতিশোধ পরায়ণ, সে প্রতিশোধ নিতে চায়। তখন কবিরাজ দোয়া পড়ে তাকে একটি বোতলে বন্দী করে ফেলে এবং বোতলটি কেমন জায়গায় দাফন করে রাখতে বলে যেখানে কোনো মানুষের পা না পড়ে। এরপর কবিরাজ যা বললেন তা শুনে আমরা সবাই ভয়ে আছি। কবিরাজ বললেন, একে আমি বন্দী করে দিয়েছি, এ আর কিছু করতে পারবে না, তবে এর একটি ছোট বাচ্চা আছে যে এখনো ছোট থাকায় আমি তাকে বন্দী করতে পারিনি। সে যদি বড় হয়ে তার বাবার ব্যাপারে জানতে পারে তবে সে অবশ্যই প্রতিশোধ নিতে আসবে, কারণ এরা খুবই প্রতিশোধ পরায়ণ। তখন এই কবিরাজ সবাইকে একটা আমল দিয়ে যায় আর সবাইকে একটা করে তাবিজ দিয়ে যায় আর বাড়ি বন্ধ করে দিয়ে যায়। এরপর থেকেই সবই স্বাভাবিক থাকে, তবে মাঝে মাঝে মনে হয় কে যেন আমার কানের কাছে ফিস ফিস করে বলছে, আমাকে মাছ দে, আমি মাছ খাবো।
জানি না এটা আমার মনের ভুল কিনা। আজকের ঘটনাটি এ পর্যন্তই। যেহেতু এটা আমার প্রথম ঘটনা, তাই অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম গোলাম রাব্বি। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামে। উনি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছেন। ঘটনাটি ওনার দাদার সাথে ঘটেছিল। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল 1960 থেকে 62 সালের মধ্যবর্তী কোনো একটা সময় হতে পারে। কেননা ওই সময়ের মানুষজন তো সাল তারিখগুলো ওইভাবে মনে রাখতেন না। উনি মোটামুটি যতটুকু অনুমান করেছেন তার আলোকেই মূলত ঘটনাটি আমরা কখন ঘটেছে সেটা অনুমান করতে পারি। তো এই যে গোলাম রাব্বি ভাই, ওনার যে দাদা, ওনার দাদার নাম হচ্ছে আবেদ আলী। ঘটনাটি কিন্তু ঘটেছিল জামালপুর জেলার গাশিপাড়া নামক একটা গ্রামে। ওখানেই মূলত ওনাদের পৈতৃক নিবাস। তো ওনার দাদা তখন 11 কি 12 বছর বয়স। ওই সময়ে ওনাদের যেই কৃষি জমি ছিল সেটাও অনেক ব্যাপক জায়গা নিয়েছিল। ওনার দাদা মানে এই আবেদ দাদার যিনি বাবা বা ওনার যেই চাচারা রয়েছেন, ওনারা নিজেরা এই পরিমাণ জমির চাষ আসলে ওইভাবে করতেও পারতেন না। পাহারা দেওয়াও ওনাদের জন্য টাফ ছিল। তো এর কারণে অনেক সময় দেখা যেত যে ঠিকঠাক মতো পাহারাদারও পাওয়া যেত না। রাতের সারাদিন কাজ করতে হতো, আবার রাত জেগে এই জমির ফসল পাহারা দিতে হতো। এটা বেশ কষ্ট হয়ে যেত। এই জন্য দেখা যেত যে এই আবেদ দাদার যেই চাচাতো ভাইরা ছিলেন তারাও কিন্তু ছোট বড় সকলে মিলেই এই জমি রাতের বেলা আবার পাহারা দিতেন। এটা আসলে নেহায়েত বাধ্য হয়েই করতে হতো, কারণ জমির পরিমাণ তো অনেক আগে থেকেই ওনারা ওই গ্রামের বেশ প্রভাব প্রতিপত্তি সম্পন্ন পরিবার হিসাবেই বসবাস করেছিলেন। তো যাই হোক, তো একবার কি হয় যে এই আবেদ দাদার যিনি মা, উনি দেখলেন যে আবেদ দাদা পাহারা দিতে আসলে যান না। কারণ উনি যাবেন, ওনার বয়স হলে 11-12 বছর। 11-12 বছর বয়সী একটা ছেলে কতটুকু বুঝতে পারে। তো আবেদ দাদার মা উনি বলেছিলেন যে বাবা রে, আসলে তোমার অন্য ভাই বা অন্য যে চাচাতো ভাইরা আছে এরা তো জমি পাহারা দেয়, তোমার বাবা চাচারা তো সারাদিন পরিশ্রম করে, এত জমি আসলে পাহারা দেয়া এটা তো খুব কঠিন ব্যাপার। তো বাবা তুমি একটা জায়গায় যাও, ওইখানে টং ঘর বানানো আছে, ওখানে বিশ্রাম নিবা, একটু পাহারা দিবা। তো এরকম করো, ওখানে রাত্রে থাকো, কারণ আমাদের এই জমিগুলোর ফসল যদি চুরি হয়ে যায় তাহলে কেমন হবে বলো। উনি ছোট মানুষ হলেও সাহসী মানুষ ছিলেন, এটা সত্য। কারণ গ্রামের ছেলেরা তো দেখা যাচ্ছে যে বেশ সাহসী হয় সাধারণত, আমরা যেটা দেখি। তো উনিও রাজি হয়ে যান। রাতের খাবার খেয়ে ওনাদের যে বিশাল জমি বিভিন্ন জায়গায় ছিল, বিভিন্ন জায়গায় টং ঘর বানানো ছিল, তো উনি একটা টং ঘরে চলে যান। টং ঘরে গিয়ে উনি মায়ের কাছ থেকে শুনে গিয়েছিলেন যে আমি কি করব গিয়ে, আমি কি মাঠে ঘুরে বেড়াবো? তো মা বলেছেন না, তোমার মাঠে ঘোরার দরকার নেই, তুমি খালি টং ঘরে শুয়ে থাকবা আর একটু কান খোলা রাখবা, কোনো শব্দ পাও কিনা, শুধু এতটুকুই। তো উনি তো গিয়ে শুয়ে পড়েছেন। একটা সময় ঘুমিয়েও গিয়েছেন। টং ঘরের উপর একটা ছাউনি থাকে আর মাথার দিকে পায়ের দিকে ফাঁকাই থাকে। দুই দিক থেকে বাতাস আসছিল, ঘুমও চলে আসছিল, ঠান্ডা বাতাস। তো উনি তো ঘুমিয়ে পড়েছেন। তো কতক্ষণ ঘুমিয়েছেন জানেন না, হঠাৎ করে বাইরে থেকে একটা ডাক আসছে, আবেদ আবেদ ওঠ ওঠ, আমি আসছি। এখন কণ্ঠটা একটা নারী কণ্ঠ। তো উনি না এত ঘুমে আছেন, উনি চোখই খুলতে পারছেন। এরকম হয় না যে আমরা এত ঘুমে থাকি চোখই খুলতে পারছি না। উনি এই ঘুমের ভাবটা একটু একটু করে কাটানোর চেষ্টা করেন। উনি বলছেন যে এই কে কে ডাকে আমাকে। উনি চিন্তা করেছিলেন যে ওনার মা বা চাচি বা এরকম কেউ আসছে কিনা, কারণ ছোট মানুষ আসছে খোঁজখবর নেওয়ার জন্য, আবার আসছে কিনা চিন্তাই করতে পারেন। উনি চিন্তা করছেন ওনার মাই আসছে, কিন্তু না, একটা সময় বুঝলেন যে এই কণ্ঠটা তার মায়ের না। যখন ওনার একটু সেন্স ফেরত আসে ঘুম থেকে ওঠার পর,
কিন্তু ওনার চোখ উনি মিলতে পারছেন না। উনি চোখ একটু খোলেন আবার বন্ধ হয়ে যায়। আবছা আবছা সামনে একটা অবয়বকে দেখতে পাচ্ছিলেন, চেহারাটাও ওই সময় ভালো দেখতে পাচ্ছিলেন না। তো ওই অবয়বটা এসে বলে, আবেদ রে, তোকে আমার ভালো লাগছে, আমি তোর পাশে সবসময় ছায়ার মতো থাকবো, কোথাও যাব না। তখন ওই আবেদ দাদা বলছেন যে আমার পাশে তোমার থাকতে হবে না, তুমি যাও, আমার খুব ভয় লাগতেছে, যাও, আমার পাশে তোমার থাকতে হবে না। আর তুমি কে? তোমাকে কি আমি ডাকছি? আমার পাশে তোমার থাকতে হবে কেন? যাও যাও। তো ওই অবয়বটা বলছে, না, আমি তোর পাশে সব সময় থাকবো, আমি হচ্ছি জলপরী, আমি জলের মধ্যে থাকি, আমি তোর সাথে থাকবো। এদিকে এই আবেদ দাদা ওরকম চোখ কিছুটা খোলা আবার কিছুটা বন্ধ, ওই অবস্থাতেই আফসা আফসা যেটা দেখছেন উনি বলছেন, তুমি যাও যাও, আমি ভয় পাচ্ছি, তুমি যাও যাও, তুমি চলে যাও, এরকম বলছে। তো এরকম কথা হচ্ছে অনেকক্ষণ, কতক্ষণ হয়েছে উনি নিজেও বলতে পারেন না। একটা পর্যায়ে ফজরের আজান দিয়ে দেয়। উনি দূর থেকে ফজরের আজানের শব্দ ভেসে আসা শুনতে পান। তারপরে ওই জিনিসটা আর আসে না, মানে চলে যায়, ওই সময় চলে যায়। তবে যাওয়ার আগে বলে গিয়েছিল যে আমি যে আসছি, খবরদার কাউকে বলবি না, বললেই তোকে কিন্তু মেরে ফেলবো আমি, মনে রাখিস। উনি এই কথা শোনার পর খুব ভয় পেয়েছিলেন। ভয়ে উনি আর কাউকে কিচ্ছু বলেন না। এদিকে উনি যেই রাত্রে টঙে থাকেন তার পরের রাত বাসায় থাকেন, মানে এক রাত পর পর এরকম থাকেন আর কি। উনি যখনই ওই টঙে রাত্রি যাপন করেন তখনই এই সমস্যাটা হয়, তখনই ওই জিনিসটা আসে, এসে বলে আমি তোর পাশে ছায়ার মতো থাকবো, তোকে আমি নিয়ে যাব, এরকম বলতে থাকে। আর উনি বলতে থাকে, তুমি যাও যাও যাও, তোমাকে আমার ভয় লাগে, তুমি এসো না। এই যে যে কথাগুলো হয় প্রত্যেকটা বাড়ি, উনি আসলে ঘুমে চোখ খুলতে পারেন না। আসলে ওনার যখন সেন্স ফেরত আসে ঘুম থেকে ওঠার পর, এতটা ঘুমেও উনি থাকেন না যে পুরোপুরি চোখ উনি খুলতে পারবেন না, কিন্তু ওনার কাছে মনে হয় এমন এক মায়াজালে উনি আবদ্ধ হয়ে থাকেন যে কোনোভাবেই উনি চোখ খুলতে পারেন না। উনি চোখ ঠিকই খুলতে পারেন যখন ওই পরীটা চলে যায়। তো এইভাবে চলছে দিন, উনি ভয়ে কাউকে কিছু বলেন না। একটা পর্যায়ে ওই পরীটা বলে, জাবেদ, তুই কিন্তু কখনো বিয়ে শাদী করবি না, যদি করিস তাহলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি করে ছাড়বো আমি, তুই বাঁচতেই পারবি না, তোকে আমি মেরেই ফেলবো, এইভাবে হুমকি দেয়। তো উনি ছোট মানুষ, ওই সময় বিয়ের কি বুঝে, উনি এগুলো পাত্তা দেয় না। উনি খালি বলে যে তুমি যাও যাও, আমার ভয় লাগে। এরকম প্রতিনিয়ত হতে হতে একটা সময় টং ঘর ছাড়া উনি যখন নিজের ঘরে থাকা শুরু করছেন তখন এই সমস্যা হচ্ছে, কিন্তু কাউকে বলা নিষেধ, উনি কাউকে বলতে পারছিলেন না। এইভাবে চলছে প্রতিনিয়ত। একটা সময় মানুষের ভয় তো কেটে যায়, একই জিনিস বারবার দেখতে দেখতে ওনারও একটা সময় ভয় কেটে যায়। উনি এগুলোতে খুব বিরক্ত হতে থাকেন। ওই অবয়বটা একটা পর্যায়ে এমনভাবে আসে, তখন কিন্তু ওই যে চোখ যে বন্ধ করে আসেন বা আধো খোলা আধো বন্ধ এরকম না, উনি চোখ খুলেই দেখেন যে খুব সুন্দরী একটি নারী অবয়ব, কিন্তু এটা দেখলেও উনি বিন্দু মাত্র এটাতে আকৃষ্ট হন না, উনি বিরক্ত হন খুব। উনি চিন্তা করেন আমাকে এইভাবে বিরক্ত করছে কেন, এর কি কোনো কাজকাম নাই, আমি ছোট মানুষ। এইভাবে দিন যেতে থাকে, দিন যায়, মাস যায়, বছর যায়, যেতে যেতে অনেক সময় পার হয়ে যায়। আবেদ দাদাও বড় হতে থাকেন, ওনার বিয়ের বয়স হয়ে যায়। আর ওই অবয়বটা কিন্তু সবসময় তাকে বলতে থাকে, কখনো স্বপ্নের মধ্যে, কখনো এইভাবে আসে, বাস্তবে আসে, সবসময় তাকে বলতে থাকে খবরদার বিয়ে করবি না। আবেদ দাদা এটার উপর এতটা বিরক্ত ছিলেন, বিয়ে করব না মানে আমি আমার স্বাভাবিক জীবনযাপন করব না, এইটার কথায় আমি আমার জীবন নষ্ট করব। উনি পরিবারকে এই বিষয়টা একটা পর্যায়ে এসে জানান যে না, আর উৎপাত ভাল লাগে না। বহুদিন পর এসে জানান যে ওনার সেই ছোটবেলা থেকে এই সমস্যাটা হচ্ছে। তো পরিবারের সদস্যরা এটা শুনে চিন্তিত হন যে এত বছর হয়ে যাচ্ছে, আগের থেকে বলিস নাই কেন, তাহলে তো এটা একটা সমাধান করার জন্য আমরা চেষ্টা করতে পারতাম। যাই হোক, বিয়ে শাদী দিতে হবে। অনেকেই পরামর্শ দিয়েছিলেন, বেশ কিছু আলেমদের সাথেও পরামর্শ করেছিলেন, তারা এটা রুকিয়া করারও চেষ্টা করেছিলেন। হাজিরই করা যায় না এই জিনিসটাকে, কোনোভাবেই হাজির হয় না, কোনোভাবেই ধরা দেয় না। অন্যভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছিলেন, ট্রিটমেন্টে লাভ হয় না। এই জিনিসটা থেকে কোনোভাবেই আবেদ দাদাকে দূরে রাখা যায় না। আবেদ দাদাকে বিয়ে দিয়ে দেয়া হলো। দাদির নাম হচ্ছে ফুলমতি বেগম।
এই দাদির কিন্তু ছোটবেলা থেকে খুব ভালো একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে ওনার ঘুম খুব পাতলা। বাড়িতে হালকা কোনো শব্দ যদি হতো ওনার ঘুম ভেঙে যেত, সবার আগে ওনার ঘুম ভাঙতো আল্লাহর রহমতে। এই যেই ফুলমতি দাদি, ওনাকে কিন্তু আবেদ দাদা বিষয়টা বলেছিলেন যে আমার কিন্তু এরকম একটা সমস্যা আছে, আমাকে বিয়ে করতে মানা করছিল। তো আমি কিন্তু বিয়ে করছি, রাগ করেই বিয়ে করছি, যে এইভাবে তো জীবন চলে না, সুতরাং তুমি কিন্তু খুব সাবধানে থাকো। সাবধানে থাকো এই অর্থে যে এই জিনিসটা আমার কাছে মাঝে মাঝে আসে, কোনো শব্দ করে, আমাকে ডাকে, আমাকে যেন তুলে নিয়ে যেতে না পারে, তুমি কিন্তু খেয়াল রাখো। কারণ হচ্ছে আমি যেহেতু বিয়ে করছি ওই জিনিসটা আমার উপর খুব ক্ষিপ্ত হয়ে যেতে পারে। তখন দাদি বলেন যে তুমি কোনো চিন্তা করো না, ইনশাল্লাহ আমার ঘুম খুব পাতলা, কোনো শব্দ হলে আমার ঘুম ভেঙে যায়, আমি সব সময় তোমার খেয়াল রাখবো। তো এভাবেই চলছে। বিয়ে করার পর হয় কি, ওই অবয়বটা শুধু স্বপ্নে এসে আবেদ দাদাকে হুমকি দিতে থাকেন। আবেদ, আমার হুকুম অমান্য করলি তোর কিন্তু আমি অবশ্যই ক্ষতি করব, তোকে আমি মেরেই ফেলবো দেখিস, এরকম হুমকি দেয়। কিন্তু আর ওইভাবে বাস্তবে সামনে আসতে পারে না, যেভাবে অন্যান্য সময় আসতো আর কি। এদিকে দাদা তো খুব খেয়াল রাখেন, বিশেষ করে রাতের বেলা খুব খেয়াল রাখেন। দাদা যদি উঠে বাইরে যাবেন তো দাদিকে ডাকেন, দাদি উঠে যায়। আবার দাদি যে বাইরে যাবেন, ওয়াশরুম তো গ্রামে তো বাইরে থাকে, দাদাকেও ডাক দেন, দাদাও বাইরে যায়। মানে সবসময় দুইজন একটা টাচে থাকেন, বিশেষ করে রাতের বেলা। তো একবার কি হয়, দাদির পারিবারিক একটা কাজ পড়ে যায়, উনি ওনার বাবার বাড়িতে যাবেন। এখন দাদি তো জানতেন যে তার স্বামীর এই সমস্যাটা আছে। তা দাদি কি করেছেন, এই দাদার কিছু চাচাতো ভাই ছিল, তাদেরকে বলেছেন যে তোমরা কিন্তু এই লোকটারে একা থাকতে দিও না, তোমরা ঘুমাবা, একজন না দুইজন ঘুমাবা তার পাশে, আমি তো বাড়িতে যাচ্ছি, আমি তাড়াতাড়ি চলে আসবো ইনশাল্লাহ। তো তখন এই দাদার দুই ভাই ওনারাও পাশে শুয়েছেন। তো শুয়ে থাকা অবস্থায় ওনাকে বলছেন, দাদা গল্প করছেন যে জানিস এরকম একটা জিনিস আসে, আমাকে খুব বিরক্ত করে। তখন ওনারা বলছেন যে আরে এটা কি হয় নাকি, দূর এগুলো আমি বিশ্বাস করি না। তাই এক দাদা, মানে দাদার ভাই তো দাদাই হয় আর কি, এক দাদা বলছে আমি এগুলো বিশ্বাস করি না। তো ওনারা যেই ঘরটাতে শুয়েছিলেন এটা একটা কাচারি ঘরের মতো আর কি, যেহেতু আরও দুইজন ছিলেন সাথে, ওনাদের যেই শোবার ঘর, হাজব্যান্ড ওয়াইফের শোবার ঘর, ওটা একটু ছোট ছিল, ওনারা অন্য ঘরে শুয়েছিলেন তিনজন। ওটা কাচারি ঘরের মতো। আর কাচারি ঘরের যেই চালটা, এই চালগুলো কিন্তু বেড়া থেকে একটু উঁচু হয়, পর্যাপ্ত পরিমাণে বাতাস যেন আসতে পারে, পাস হতে পারে এই জন্য। তো ওইরকম একটা ঘরে শুয়েছিলেন। তো অনেক রাত, হঠাৎ করে দাদার মনে হলো যে উনি উঁচু হয়ে যাচ্ছেন, শোয়া থেকে উঁচু হয়ে যাচ্ছেন, মোটামুটি খাট থেকে বেশ খানিকটা উঁচু হয়ে গেছেন। মানে তখন হাতটা ওনার ঝুলে রয়েছে। তখন ওর ঘুম ভাঙে, যে আরে আমি এইভাবে উঁচু হয়ে যাচ্ছি, শূন্যে উঠে যাচ্ছি, নিশ্চয়ই ওই জলপরীটা আমাকে এসে ধরেছে, আমাকে নিয়ে যাচ্ছে। উনি তখন মুখ দিয়ে কোনো কথা বলতে পারছেন না, ওনার যে হাতটা ঝুলে আছে কোনো মতে হাত দিয়ে ওনার আর এক যে ভাই, ওনার মানে এই যে আমাদেরকে যে ঘটনা পাঠিয়েছেন গোলাম রব্বী ভাইয়ের আর এক দাদা, তাকে টাচ করার চেষ্টা করছেন। হালকা টাচ করেনও, কিন্তু ওই টাচে তার কোনো ঘুম ভাঙে না বা ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। এদিকে কি করেছে, আবেদ দাদাকে শূন্যে তুলে নিয়ে ওই যে চাল এবং বেড়ার মাঝখানে যে ফাঁকাটা রয়েছে ওই ফাঁকা দিয়ে বের করতে গেছে। তখন একটা শব্দ হয়, এই শব্দে যে দুইজন ঘুমিয়েছিলেন ওনাদের একজনের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর দেখলেন যে কি যেন একটা ওই দিক দিয়ে বের হয়ে গেল। পাশে তাকিয়ে দেখেন যে আবেদ দাদা নাই। তখন উনি পাশের জনকে ডেকে তুলছে, এই আবেদ কই? আমি কি যেন একটা বাইরে বের হয়ে যাওয়া দেখলাম ওই উপর দিয়ে। আবেদ যেটা বলছে ওইটাই তো ঠিক, তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি চল। ওনারা তো বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করছেন, এই আবেদ নাই, আবেদ নাই, আবেদকে তো পরিতে ধরে নিয়ে গেছে। তখন শুধু ওনারা দুইজন না, বাড়ির অন্য সদস্যরাও লাঠি সোঁটা আলো হারিকেন নিয়ে বের হয়েছেন, কোথায় যাওয়া যায়। পরিবার সদস্যরা বলছেন যে ওইটা তো জলপরি বলছিল আবেদ, নিশ্চয়ই ও নদীর দিকে নিয়ে গেছে। ওইখান থেকে নদীর দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো ছিল। ওনারা ওই দিকে ছুটেছেন। এদিকে আবেদ দাদাকে ওই অবয়বটা নিয়ে যাচ্ছে। আবেদ দাদা ওই অবয়বটাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তাকে শুনে নিয়ে যাচ্ছে আর তাকে বলছে, আবেদ রে, তোকে কতবার মানা করলাম, আমার কথা শুনলি না, আজকে তোকে এমনভাবে মারবো তোর লাশও খুঁজে পাবে না, তোর
বডিটাকে এমনভাবে কাদার মধ্যে পুঁতে দেব, মানুষ টেরই পাবে না যে এইখানে কিছু পুঁতে রাখা হয়েছে, তোকে আর কেউ খুঁজে পাবে না। তো এইভাবে শূন্যে ভাসিয়ে ভাসিয়ে তাকে নিয়ে যাচ্ছে। আর ওই দিকে ছুটে আসছে তার অন্যান্য ভাইয়েরা, ছুটে আসছে। এদিকে আবেদ দাদাকে নদীর কাছাকাছি একটা জায়গায়, যেখানে একটু কাদার মতো আছে আর কি, মাটি নরম, ওইখানে দাঁড় করিয়েছে। আবেদ দাদা কিন্তু নড়াচড়া করতে পারছেন না। তারপর কি হয়েছে, মনে হচ্ছে আবেদ দাদা কোনো এক রহস্যময় টানে আস্তে আস্তে কাদার মধ্যে দেবে যাচ্ছেন। গোড়ালি, হাঁটু, কোমর পর্যন্ত গাঁটতে গাঁটতে আস্তে আস্তে ওনার বুক পর্যন্ত গেড়ে গেছে। মাটির প্রচণ্ড চাপ উনি অনুভব করছেন। এরপর কি হয়, এই যে ওনার যে অন্য যে ভাইয়েরা, ওনারা ওইখানে চলে আসেন, এসে দেখে এই পর্যন্ত গেড়ে ফেলেছে। ওনারা এসে ওইখানে কোনো অবয়ব দেখতে পান নাই, তবে এরপরে ওই অবয়বের কোনো কথাও আবেদ দাদা শুনতে পান নাই ওই সময়ের মতো। ওনারা এসে দেখে আবেদ দাদার এই অবস্থা, তাড়াতাড়ি ওইখান থেকে উদ্ধার করেছেন, বাড়িতে নিয়ে আসছেন। এরপর এই যে গোলাম রাব্বি ভাই যিনি আমাদেরকে যিনি ঘটনা পাঠাচ্ছেন, ওনার নানা বলছেন যে এরকম একটা ঘটনা ঘটে গেল, তাহলে তো আরো বড় কবিরাজ নিয়ে আসতে হবে। ওনারা রংপুর থেকে একজন কবিরাজকে নিয়ে আসছিলেন। সেই কবিরাজ এসে উনিও কিন্তু বেশ ঝাড়ফুঁক করেছিলেন, কিছু আমল দিয়েছিলেন। সেই আমলগুলো করতেন, সেই আমলগুলো মাঝখানে মানে করতে করতে একটা সময় এটা অনেকটা থেমেই যায়, উনি ভুলেই গিয়েছিলেন অনেক সময় আমল করার কথা। এরপরেও ওই পরীটা আক্রমণ করেছে। আর ওনার স্ত্রী সবসময় ছায়ার মতো ওনার সাথে থাকতেন। এভাবেই দিন কাটতে থাকে। আবেদ দাদাকেও এই পরীটা এভাবেই বিরক্ত করতে থাকে। সেই পরীটা নিজের নাম বলেছিল জলপরী। মানে সে বিভিন্ন ধরনের নাম থাকে না, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাম বলেছি, কিন্তু সে বলেছে সে নাকি জলপরী। এভাবেই প্রতিনিয়ত আবেদ দাদাকে সে বিরক্ত করেছে। আবেদ দাদার বর্তমান বয়স ৮০ বা ৮০+ হবে। উনি যে এত বৃদ্ধ একজন মানুষ, এখন পর্যন্ত আবেদ দাদাকে এই জিনিসটা থেকে পুরোপুরিভাবে মুক্ত করা যায় নাই। বিভিন্ন হুজুর কবিরাজের কাছে দৌড়াতে দৌড়াতে একটা সময় আশা ছেড়েই দিয়েছে যে আর এসব নিয়ে ওনারা কাজই করবেন না। আবেদ দাদাকে এখনো রাতের বেলা ওই জলপরীটা ভয় দেখায়। এখন সামনে ওভাবে আসে না, কিন্তু এখনো ওনাকে এই বিষয়টা নিয়ে ভয় দেখিয়েই যাচ্ছে, এখনো তার পিছু ছাড়ে নাই। একটা ৮০ বছর উপরে বৃদ্ধ মানুষকে এখনো অত্যাচার করেই যাচ্ছে। আর ওনার স্ত্রী মানে এই যে ফুলমতি দাদি, উনিও এতটা বছর ধরে তার স্বামীকে সব সময় চোখে চোখে রেখেছেন, জানেন যে সুযোগ পেলে আবার একটা ক্ষতি করে ছাড়বে। সেই বিয়ের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত ছায়ার মতো ওনার সাথে আছেন, সব সময় ওনার টেক কেয়ার করছেন। এখন তো দাদার সন্তানাদি হয়েছে, তারপরে সেই সন্তানাদির আবার সন্তানাদি হয়েছে, যেমন আমাদের গোলাম রাব্বি ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন। দেখুন এখনও কিন্তু সমস্যা চলমানই রয়েছে। সেই 11-12 বছর বয়সে এই জিনিসটা যে পিছু নিল, আজ পর্যন্ত তাকে ছাড়ানো গেল না, তাকে বন্দিও করা গেল না, ছাড়ানোও গেল না। অনেক বড় বড় কবিরাজ দেখানো হলো, কোনো লাভ হলো না। ওনার পুরোটা জীবন মানে আবেদ দাদার পুরোটা জীবন এই সমস্যাটা নিয়েই কাটাতে হলো। এখনও উনি এই সমস্যা নিয়েই আছেন। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন কতটা বিরক্তিকর একটা ব্যাপার হতে পারে এটা। তখন আমার চারপাশটা শ্মশানের ধোঁয়ার একবারে অন্ধকারে হয়ে গিয়েছিল। আমি মাটির ওপর হাত পা বাঁধা অবস্থায় ছটফট করছিলাম, আর আমার চোখের সামনে খড় আর মাটি দিয়ে বানানো সেই বিশাল কালের মূর্তির চোখ দুটো আচমকাই নড়ে উঠল। মাটির মূর্তির চোখ বেয়ে টপ টপ করে জ্যান্ত মানুষের তাজা রক্ত গড়িয়ে পড়ছিল। ঠিক তখনই আমার বুকের উপর এসে বসল সেই লাল কাপড় পরা তান্ত্রিকটা। তার হাতে একটা চকচকে ধারালো রামদা। সে আমার কপালে তার রক্তমাখা বুড়ো আঙ্গুল দিয়ে একটা টিপ এঁকে দিল, আর তার থেকে
পচা মাংসের গন্ধ ছড়াতে ছড়াতে একটা বিকৃত অমানসিক গলায় হেসে উঠল। আর মাত্র কয়েক সেকেন্ড, তোর কলেজের রক্তটা মূর্তির পায়ে পড়লেই আমার সাধনা পূর্ণ হবে। এমনটা বলার পর আমার চিৎকার করতে চেয়েছিলাম আমি, কিন্তু আমার গলার সমস্ত সেটা যেন কেউ ভেতর থেকে টেনে ছিঁড়ে ফেলছিল। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রাকিবুল হাসান রাকিব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ঘটনাটি, সেটি কোনো সাধারণ ভূতের গল্প নয়, একটি কুসংস্কার বা ব্ল্যাক ম্যাজিকের এক ভয়ঙ্কর অন্ধকার অধ্যায়। এই ঘটনা ঘটেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার অন্তর্গত তিস্তা নদীর তীরবর্তী একটি প্রত্যন্ত চরাঞ্চলে। এই ঘটনা আমি সংগ্রহ করেছি আমার এক পরিচিত সরকারি কর্মকর্তা ভাইয়ের মাধ্যমে, যিনি ওই এলাকায় একটি বিশেষ তদন্তের দায়িত্বে ছিলেন। ঘটনার মূল চরিত্র দুজন। একজন হলেন শরীফুল ইসলাম, যিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং অত্যন্ত যুক্তিবাদী একজন মানুষ ছিলেন। আর দ্বিতীয় চরিত্রটি হল কালুতান্ত্রিক বা কালু বাবা। সে কালু বাবা নামে একসময় রহস্যময় ব্যক্তি, যে তিস্তার চরের এক কোণে আস্ত না গেড়েছিল। সময় ছিল 2015 সালের অক্টোবর মাস। তিস্তা নদীর পরে সে চরে প্রতি বছর কার্তিক মাসের শুরুতে রক্তমুখী মেলা নামে 3 দিনের এক অদ্ভুত মেলা বসত। লোকে মুখে শোনা যেত এই মেলা সাধারণ কোনো আনন্দের মেলা নয়। এখানে দূর দূরান্ত থেকে তান্ত্রিক, কবিরাজ আর সাধকেরা আসত তাদের গোপন সিদ্ধি লাভ করার জন্য, এবং গ্রামের সরল মানুষের রোগের প্রতিকার বা জাদুটোনার আসর দেখতে সেখানে ভিড় জমাত। শরীফুল সাহেব শিক্ষক মানুষ হওয়ায় এসব কুসংস্কারে একদমই বিশ্বাস করতেন না। তিনি প্রায়ই তার ক্লাসে এবং গ্রামের হাটে বাজারে বলতেন, এসব ভণ্ডামি ছাড়া আর কিছু নয়, মানুষকে ঠকিয়ে টাকা পয়সা কামাই করার ধান্দা। শরীফুল সাহেব এই যুক্তিবাদী কথা কালতান্ত্রিকের কানে পৌঁছাতে বেশি সময় লাগেনি। একদিন মেলা প্রাঙ্গণের পাশ দিয়ে যাওয়ার সময় কালতান্ত্রিক শরীফুল সাহেবের পথ আটকে দাঁড়ায়। তার পরনে ছিল কুচকুচে কালো আল খাল্লা, গলায় মানুষের হাড়ের মালা, আর চোখ দুটো ছিল জবা ফুলের মতো লাল। তখন কালতান্ত্রিক শরীফুল সাহেবের দিকে তাকিয়ে তার ভাঙ্গা ফিসফিসে গলায় বলেছিল, মাস্টার, বিদ্যার বড় অহংকার তোমার না? প্রকৃতির আড়ালে যে জগৎটা আছে তার খবর কি তুমি রাখো না? যেদিন জানবে সেদিন আর সেখান থেকে ফেরার পথ পাবে না। তখন শরীফুল সাহেব সে তান্ত্রিককে ধমক দিয়ে সেখান থেকে সরে চলে যান। কিন্তু এর ঠিক 3 দিন পর থেকেই শরীফুল সাহেবের সাথে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যা তার সমস্ত যুক্তিতে ধুলোয় মিশিয়ে দেয়। প্রথম যে সমস্যা শুরু হয় তা হলো ঘরের পরিবেশ। প্রতিদিন ঠিক রাত 2টা বাজলেই শরীফুল সাহেবের মনে হতো তার খাটের নিচে কেউ একজন শুয়ে আছে এবং ভারী ভারী নিঃশ্বাস ফেলছে। তিনি যখন ওই টর্চ লাইট চালিয়ে খাটের নিচে দেখতেন, সেখানে কিচ্ছু থাকতো না, কিন্তু আলো নিভানোর সাথে সাথে সেই নিঃশ্বাসের শব্দ আবারও শুরু করত। এর কিছুদিন পর তার ঘরের দেয়ালগুলোতে অদ্ভুত সব আঁচড়ের দাগ দেখা যেতে লাগলো, যেন কোনো হিংস্র বন্য পশু ঘরের ভেতর ঢুকে নখ দিয়ে দেয়ালগুলো খামচে ধরেছে। শরীফুল সাহেব দিন দিন অসুস্থ হয়ে পড়তে লাগলেন। তার খাওয়ার রুচি চলে গেল, শরীর শুকিয়ে কাটি হয়ে যেতে লাগলো, এবং সবচেয়ে বড় কথা হলো তিনি প্রতি রাতে স্বপ্ন দেখতে লাগলেন যে তিনি একটা খাঁচার ভেতর বন্দী হয়ে আছেন।
আর চারপাশ থেকে শয়ে শয়ে কালো বিড়াল তার দিকে তাকিয়ে লাল চোখ নাচিয়ে হাসছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল মেলার শেষ রাতে, যা ছিল অমাবস্যার রাত। সেদিন বিকালে শরীফুল সাহেব স্কুল থেকে ফেরার পথেই এক অদ্ভুত মোহগ্রস্ত অবস্থায় চলে যান। তার স্ত্রী খেয়াল করছিলেন শরীফুল সাহেব কোনো কথা বলছেন না, শুধু এক দৃষ্টিতে জানালার বাইরে তিস্তা চরের দিকে তাকিয়েছিলেন। রাত তখন আনুমানিক 12টা। তখন পুরো গ্রাম নিঝুম। শরীফুল সাহেব হুট করে বিছানা থেকে উঠে দাঁড়ালেন। তার স্ত্রী তাকে আটকানোর খুব চেষ্টা করতেই তিনি তার স্ত্রীকে এক ধাক্কায় মেঝেতে ফেলে দিলেন। তার স্ত্রীর ভাষ্য মতে সে সময় শরীফুল সাহেবের গায়ের শক্তি সাধারণ মানুষের মতো ছিল না, এবং তার চোখ দুটো কেমন যেন নিষ্প্রাণ কাচের মতো হয়ে গিয়েছিল। শরীফুল সাহেব ঘর থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে তিস্তার সেই মেলা প্রাঙ্গের দিকে রওনা দিলেন। তখন মেলা প্রায় শেষ। সাধারণ মানুষ সব বাড়ি ফিরে গেছে। চরের চারপাশ কুয়াশে ঢাকা, বাতাসে একটা তীব্র শ্মশানের চিতার পড়া গন্ধ। শরীফুল সাহেব যখন মেলার এক কোনায় থাকা কালোতান্ত্রিকের সেই গোপন কুটিরের সামনে পৌঁছালেন, তখন সেখানে চলছিল একটা বিশাল হোমকুণ্ড। কুটিরের মাঝখানে খড় আর কাদা দিয়ে তৈরি এক বিশাল কালীর মূর্তি রাখা ছিল, যার জিভটা ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বড় এবং রক্তবর্ণ। শরীফুল সাহেব সেখানে পৌঁছানো মাত্রই কালোতান্ত্রিকের দুজন চেলা তাকে ধরে মাটিতে শুয়ে দিল এবং কালো দড়ি দিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে ফেলল। শরীফুল সাহেব কোনো প্রতিরোধ করলেন না, কারণ তার শরীর তখন সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছিল। তিনি চাইলেও নিজের একটা আঙ্গুল পর্যন্ত নাড়াতে পারছিলেন না। কালোতান্ত্রিক তখন মূর্তির সামনে বসে জোরে জোরে কোনো এক আদিম ভাষায় মন্ত্র জপছিল। মন্ত্রের তীব্রতা যত বাড়ছিল, ঘরের ভেতরের তাপমাত্রা ততই কমছিল। হঠাৎ শরীফুল সাহেব লক্ষ্য করলেন মাটির তৈরি সেই মূর্তির চোখ দুটো জীবন্ত মানুষের মতো নড়ে উঠল। মূর্তির মাটির চোখ দিয়ে ফোঁটা ফোঁটা তাজা রক্ত মেঝেতে পড়তে লাগলো। মন্ত্র পড়া শেষ করে কালোতান্ত্রিক এক লাফে শরীফুল সাহেবের বুকের বসে বসল। তার হাত ছিল একটা চকচকে বিশাল লামদা। সে তার হাতের বড় আঙ্গুলটা সেই মূর্তির চোখ থেকে পড়া রক্ততে ডুবিয়ে শরীফুল সাহেবের কপালে একটা তিলক এঁকে দিল। তারপর তার সেই বিকৃত ভয়ঙ্কর গলায় বলল, আর মাত্র কয়েকটা সেকেন্ড, তোর কলিজার রক্তটা মূর্তির পায়ে পড়লেই আমার সাধনা পূর্ণ হবে। যখন রামদা শফিকুল সাহেবের গলা ঠিক উপরে উঁচিয়ে ধরা হলো, ঠিক তখনই কুটিরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল হাফিপান্দা থানার পুলিশের এক দল। আসলে শরীফুল সাহেবের স্ত্রী তার স্বামী ওই অদ্ভুত আচরণ দেখেই রাতের বেলায় গ্রামের মেম্বার এবং পুলিশকে খবর দিয়েছিলেন। পুলিশ তল্লাশি চালাতে চালাতে ওই কুটিরের সামনে এসে তান্ত্রিকের মন্ত্রের আওয়াজ পায়। পুলিশ দেখেই তান্ত্রিকের ছেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদেরকেও ধরে ফেলে। তখন কালোতান্ত্রিক রাগের মাথায় রামদা দিয়ে শরীফুল সাহেবের উপর আঘাত করতে গেলে এক পুলিশ কর্মকর্তা সরাসরি তান্ত্রিকের হাতে গুলি করেন। তখন রামদা হাত থেকে পড়ে যায় এবং কালোতান্ত্রিককেও গ্রেফতার করা হয়। শরীফুল সাহেবকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় এক সপ্তাহ পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং তার সেই মোহগ্রস্ত ভাব কেটে যায়। পরবর্তীতে পুলিশ কালোতান্ত্রিকের সে আস্তানা তল্লাশি করে মাটির নিচ থেকে মানুষের খুলি, পচা হাড় এবং শরীফুল সাহেবের একটি ব্যবহৃত শার্ট উদ্ধার করেন, যেটির ওপরে লাল সুতো দিয়ে ব্ল্যাক ম্যাজিকের নকশা করা ছিল। ওই শার্টের মাধ্যমেই মূলত শরীফুল সাহেবকে দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল এবং তার উপর জিনের আছর ফেলা হয়েছিল। তো লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা।
আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি আপনাদের সঙ্গে এমন কেউ থাকেন যার সাথে এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হতে পারে পরবর্তী ভয়ানক এপিসোড আপনারটাই হবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। যিনি আমাকে ঘটনাটি শেয়ার করেছেন তার নাম নাহিদ, এবং তিনি ময়মনসিংহের কোনো একটি শহরের কোনো একটি এলাকা থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। তার ঘটনাটা তিনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি না। আমি চেষ্টা করছি যে আমি আপনাদেরকে যেভাবে বোঝানো যায় সেভাবে বোঝাবার চেষ্টা করব। আসলে তারা আগে আসলে তাদের কিছু জমি ছিল, ভিটা বাড়ি ছিল। ভিটা বাড়ি বলতে হচ্ছে কিছু জায়গা জমি ছিল, সেটা হচ্ছে ভালুকার আশেপাশে। আপনারা সবাই ভালুকার ভেতরে একটা ক্রকোডাইল অথবা কুমিরের ফ্যাক্টরি আছে জানেন। এইটা আমি বলতে চাই না কোন জায়গাটায়। তো এটার আশেপাশেই কোনো একটা জায়গায় তাদের একটা বিশাল বড় ঘের ছিল। আসলে ঘের কেন্দ্রিক ঘটনা এটা। ঘের বলতে অনেক বড় তেলাপিয়া মাছের ঘের আছে। মোস্টলি তারা তেলাপিয়া মাছের চাষ করতো সেখানে, এবং তাদের একটা ঘর ছিল সেই জায়গাটায়। তো নাহিদ যিনি, তার বাবা এবং তিনি মোস্ট অফ দ্য টাইম সেই ব্যবসাটা দেখাশোনা করতেন। তো তার বাবা অসুস্থ হবার কারণে তার বাবা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যান। ঘটনাটা ঘটে 2003-2004 সালে। তো তারা যখন ইন্ডিয়াতে যান তখন নাহিদ ভাইয়ের ছোট ভাই নাসিদ, ওনার নাম ওনাকে নাসিদ অথবা নাশিদ, ওনাকে সেই দায়িত্বটা দেওয়া হয় যে তুমি দেখাশোনা করো, প্লাস ওনাদের কিছু কেয়ারটেকার আছে। ঘেরের আয়তন বিশাল বড়, মনে হবে যে একটা বিশাল সমুদ্রের মতো, বিশাল বড় একটা হাওরের মতো, কিন্তু পানি খুব বেশি না। এই ঘেরগুলোতে অল্প পানি থাকে যাতে নেমে মাছের খাওয়া দেওয়া যায়। আর তেলাপিয়া চাষের জন্য খুব বড় গভীরতা দরকার হয় না। তো তারা মোস্টলি ওখানে, যেহেতু ওই সময় সিজন চলছিল, মাছ ধরার সিজন চলছিল, তো তারা ওই সময়টাই ইন্ডিয়াতে যায়। তো তাদের প্রচুর তেলাপিয়া মাছ সেখান থেকে ধরা পড়তো আর কি। তো তাদের এখানে একটা বাসা ছিল, ঘর ছিল, থাকার ঘর ছিল। তারা যদি শহর থেকে ওখানে যেত, দেখা যেত যে সারাদিনের কাজ শেষ করে অনেক সময় শহরে ফিরতেন না, তারা ওই জায়গায় থাকতেন, পরের দিন অথবা একদিন পরে ফিরতেন বা 2 দিন পরে ফিরতেন, কাজকর্ম করতেন। তো নাশিদ সাহেব ছিলেন, তার ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, তারা দুজনেই বাসাটার ভেতরে ছিলেন। খুব গভীর রাতের বেলা হঠাৎ করে তাদের দরজাটা পুরোটা টিনেরও না, বেড়ার দরজাটা নাড়ানোর শব্দ, খচখচ শব্দ আসছিল। তো তারা মনে করে ওই জায়গায় কিন্তু চোর ডাকা ছোট্ট আসে, মাছ টাছ ধরতে আসে, আশপাশে গ্রামের বাচ্চা ছেলেরা আসে। তো তারা ওই পুরা পার জুড়ে তারা উঁচু করে দিয়েছিল। আর সবচেয়ে রিস্কি হচ্ছে, খুব বেশি বৃষ্টি হলে পানি মাঝে মাঝে মাছ ভেসে যেত, এবং মাছ ভেসে যাওয়াটা খুব কমন একটা সাইন ছিল। তারা হঠাৎ করে দেখলো যে খচখচ শব্দ হচ্ছে, আর প্রচণ্ড বাতাস, বিশাল বাতাস, ঝড় তুফান, খারাপ অবস্থা। তো ঝড় তুফানের কথা চিন্তা করলেই তাদের সবার আগে মনে পড়ে যে বৃষ্টি যদি হয় তাহলে পার ভাঙলে পাশের যে জমি জমা আছে, যেখানে ধান ক্ষেত আছে, মাছ চলে যায় এখানে। ওই মাছ তো আর ফিরিয়ে আনা সম্ভব না। তো এইখানে তো তারা প্রচুর টাকার মাছের ইনভেস্ট করেছে, প্রচুর পোনা ছেড়েছে। তো হঠাৎ করেই প্রচণ্ড ঝড় তুফানের শব্দ আর খচখচ শব্দ। তো মনে হচ্ছিল যে এখানে একটা কারো উপস্থিতি আছে। কে এখানে, কে? তো উনি যখন কেড়ে বলেছে, তখন ওনার সাথে যে 3 জন লোক ছিল তারা ফ্লোরিং করে ঘুমিয়েছিল, তারা সবাই উঠে যায় ধরপর করে। তো তারা সবাই এরকম শব্দ পাচ্ছে যে আশপাশ জুড়ে প্রচণ্ড মেঘ বৃষ্টি হবে, তুফান হবে, বাতাস হচ্ছে প্রচুর। তো তারা মনে করছিল যে বাতাসে হয়তো বা দরজাটা নড়ছে। তারা দরজাটা সরায়। তাদের একটা বাথরুম ছিল ওই জায়গায়, বাথরুমটা পাকা করা ছিল। যেহেতু তারা যাবে ওই জায়গায়, বাথরুমটা পাকা করা ছিল। তাদের কিছু গরু ছিল ওই জায়গায়, গরুগুলো প্রচণ্ড লাফাচ্ছিল, এবং তারা আসলেই দেখে যে অনেক ঝড়, পাড়ের চারপাশ ধরে যেসব গাছগুলো প্রতিটা কর্নারে লাগানো, প্রতিটা গাছ একদম নুয়ে যাচ্ছে, প্রচণ্ড বাতাস। তো এত বাতাস দেখে তারা অবাক হয়ে যায়, কিন্তু আকাশের যে সাইন, ঝড় তুফান আসার যে সাইন, সেই সাইনটা বোঝা যাচ্ছিল না। তারা দেখছে যে পানি এত বড় জায়গা, এটা তো কমপক্ষে 10 থেকে 15 একর বিশাল জায়গার মধ্যে ঘের করা, মাছের ঘের করা। তো দেখতেছে যে পানি এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, মনে হচ্ছে এখনই পার ভেঙে পানি পাশের জমিতে চলে যাবে। কিন্তু এইরকম ঢেউ আসে শুধুমাত্র
লঞ্চ অথবা বড় বড় স্টিমার গেলে পাশ দিয়ে, যেমন নৌকা যদি থাকে, দেখা যায় যে অনেক বড় ঢেউয়ের মধ্যে পড়ে নৌকাটা, ঠিক সেরকমভাবে ঢেউ মনে হচ্ছে যে পানিগুলা এই পাশে চলে আসবে তাদের এখানে। তো পানি না আসছিল না, সামহাও পানিটা এরকম আসছিল না, কোনো সমস্যা হচ্ছিল না পানিটার। কিন্তু তারা দেখে যে পানিটা এক পাশ থেকে এই পাশে যাচ্ছে, এক পাশ থেকে ওই পাশে যাচ্ছে, বেশ বড় বড় ঢেউয়ে। তো তারা ভাবে যে এটা কি হচ্ছে। তো অনেকক্ষণ যাবৎ তারা প্রত্যক্ষ করে, রাত 3টা, 3:30, 4টা বাজে, কিন্তু কোনো ধরনের ঝড় বৃষ্টি আসতেছে না, কিন্তু তুফান, প্রচণ্ড বাতাস হচ্ছে। তো তারা শুয়ে পড়ে সেদিন। পরের দিন সকালবেলা উঠে জিজ্ঞেস করে, কালকে তো প্রচণ্ড ঝড় তুফান হলো, পাশের পাশের ক্ষেতে চাষ করা লোকজন আসছে, তো প্লাস তাদের সকালবেলা কিছু গরু আছে সেগুলো দুধ দেয়, সেই দুধ নিতে কিছু লোক আসছে। তো কালকে তো প্রচণ্ড ঝড় তুফান হলো, আপনাদের সব কিছু ঠিক আছে কিনা? ঝড় তুফান হলে কালকে গরমে ঠালায় ঘুমাতে পারলাম না, ঝড় তুফান কই পেলেন মিয়া? তখন বলে যে কালকে রাতে তো প্রচণ্ড বাতাস হয়েছে। বলে বাতাস কোথার থেকে বাতাস পেয়েছেন আমি জানি না। তো লোকজন একটু অবাক হয়ে যায়, মানে কি বলছে। তো ওনারা বলে যে ওনারা সবাই সবার দিকে একটু অবাক দৃষ্টিতে তাকায় যে আমরা তো কালকে রাত্রেবেলা প্রচণ্ড ঝড় তুফান দেখলাম, পানি তো পুরো ফালাই দেওয়ার মতো অবস্থা, পুরো পার ভেঙে যাওয়ার মতো অবস্থা, ভাঙে নাই কিন্তু প্রচণ্ড ঢেউ ছিল পানির মধ্যে। তো তারা পরে ওভারলুক করে। চতুর্থ দিন ওখান থেকে একজন লোক চলে যায় তাদের বাড়িতে, তার বাড়ি নেত্রকোনা, তার বাসায় কেউ জন অসুস্থ ছিল, একজন লোক চলে যায়। তো তাদের সাথে মানে নাসিদের সাথে এখন 2জন লোক ছিল। তো এরকম রাতের বেলা, গভীর রাত, হঠাৎ করেই কে জানি নক করলো তাদের বাসার মধ্যে, বলে যে ভাই আসেন তাড়াতাড়ি, ওই কর্নার দিয়ে মাছ কে জানি ধরতেছে। তো এক কর্নার থেকে আরেক কর্নারে হেঁটে যেতেও যে আইল এবং যে মাটি, মিনিমাম 5 থেকে 7 মিনিট সময় লাগবে এক পাশের কর্নার ধরে যদি হাঁটা দেয়, কারণ মানে চিকন তো, ছোট তো, পাড়টা তো খুব বেশি বড় না, অনেক উঁচু পার না, এবং অনেক মানে লেন্থ অত বড় না। তো যাই হোক, তারা পার ধরে হাঁটতে শুরু করে ওই লোকের পেছন পেছন। শুধু নাশিদ এবং তার সাথে আরেকজন কেয়ারটেকার ঘুমাচ্ছিল। তো তাদের আবার সকালবেলা মাছ ধরার কথা, জেলে আসার কথা। তারা মনে করছে জেলে এত রাতে চলে আসছে নাকি, রাত তখন 2:30, 3টা বাজে। তো জেলেরা একটু আর্লি আসে, কিন্তু এত আর্লি আসে না। তো নাশিদের আবার এই ধারণাটা কম ছিল, বা ওই সময় ওই মুহূর্তে এটা আসে নাই মাথায় যে ওইখানে জাল্লারা চলে আসছে কিনা। তো তারা আসলে তো সকালে মাছ ধরা শুরু করবে, সেই মাছ নিয়ে আবার বাজারে যাবে বিক্রি করতে। তো ভোরেই হয় কাজগুলা, গভীর রাতে হয়। তো ওই লোককে ফলো করতে করতে তারা একদম সেই ঘেরের কর্নারে চলে যায়। ওই লোকটা বলে যে আপনারা দাঁড়ান, একটু বকা দিয়ে বলে, ঝাড়ি দিয়ে বলে, আপনারা দাঁড়ান, আমি আসতেছি। এমন একটা বকা দিল মনে হচ্ছে যে ওখানে তার 2জন গোলাম দাঁড়িয়ে আছে। তো ওরা খুব অবাক হয়ে যায়, এই বেটা তুই কি কস? মানে ওই আরেকজন যে কেয়ারটেকার ছিল, এই বেটা তুই কি কস? তখন বলে থামো ওরা যাইতে দাও। তো উনি চলে গেলেন ক্ষেতের মাঝখানে, যেদিক দিয়ে নামলেন এদিক দিয়ে কেউ খেতে নামে না। মানে ধান গাছের মধ্যে পানি আছে হালকা, বৃষ্টি হলে পানি জমে, সে ওই জায়গায় দিয়ে নেমে গেল। ওই জায়গায় কেউ নামে না, নষ্ট হয়ে যাবে তো ধান। তার দেখলেন ওই জায়গা থেকে ঢুকে লোকটাকে আর দেখা গেল না। ধান গাছটা এত বড় না যে একটা মানুষকে ঢেকে ফেলবে, লোকটাকে আর দেখাই গেল না। তো ওনারা ওখানে দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরে ওনারা হাঁটতে শুরু করলেন, যে লোকের কোনো খবর নাই, একদম কর্নারে। এখন কেউ যদি চলেও আসে ওই জায়গাটা থেকে এসে তাদের কাছে আসতে সময় লাগবে। তারা কি করলেন, ব্যাক করছিলেন। ব্যাক করার সাথে সাথেই 10 সেকেন্ডের মাঝেই তারা আবার দেখলেন যে পাড়ের কোনায় সেই লোক তাকে ডাকছে, আপনারা চলে যাচ্ছেন কেন, এদিকে আসেন, আপনাদের একটা জিনিস দেখাবো। এটা বলে দেখানোর পর ওনারা পিছনে তাকায়, বলে যে ওরে আজকে খাইছি। মানে ওনারা বলছে যে ওই কেয়ারটেকারটা বলছে ওরে আজকে খাইছি, ও আবার ডাকতেছে কেন? এই বেটা তুই গালিগালাজ শুরু করে দেয়, এই বেটা তুই কি শুরু করলি, তুই এই জায়গায় ফাইজলামি করছ, ওই জায়গায় তুই এরকম বাড়ি দিতে যাবে গাছের ডাল ভেঙে। তখন ওই লোকটাকে তারা চিনতে পারছে না। আর জেলেরা আসলে একসাথে 10 থেকে 12 জন আসবে, কারণ এটা বিশাল বড়। তো একসাথে 10 থেকে 12 জন আসবে, নৌকা আছে তাদের, সেই নৌকা দিয়ে ধরে তারা এরকম ঘেরে মাছ ধরবে। তো তারা ওই লোক একজন লোককে মারতে যাবে, এই বেটা তুই কোত্থেকে আসছিস, তুই চোর কোথাকার, চুরি করতে আসছিস, তুই ডাল ভাঙতে গেছে। উনি ডাল ভাঙতে যাওয়ার পর উনি পানিতে পড়ে গেল। পানিতে পড়ে যাওয়ার পরে উনি আর উঠতেছে না। আমি আপনাদের আগেই বলেছি যে এটা কোমর সমান পানির মধ্যেও পড়ে না, আসলে কোমর থেকে নিচু পানি। ওই লোকটা উঠতেছে না। তো সাথে সাথে নাশিদ শুরু করলো যে
এই আপনি কি খবর, আপনি কোথায় গেলেন? উনি পাড়ে দাঁড়িয়ে চিৎকার করছে। তো ওই উপর থেকে দাঁড়িয়ে লোকটা বলল যে ওরে যদি আপনি বাইর করতে যান তাহলে ওর মাথা পাবেন ভিতরে, পা পাবেন উপরে, ওরে ঢুকাই দিছি গর্তের ভিতরে। এইগুলি আপনাদের দেখার আগেই হয়ে গেছে। তো ওই লোকটা হঠাৎ করে তাদের সামনে, যে একটা চেক শার্ট পরা ছিল, একটা লুঙ্গি পরা ছিল, সেরকম আর কিছুই না। লোকটা নর্মালি যেরকম হাইটে দেখা যাচ্ছিল সেরকম হাইটেও দেখা গেল না, বেশ লম্বা হয়ে গেল। এবং লোকটা আস্তে করে তার সামনে, নাশিদের সামনে পানির নিচে গেল। আস্তে করে পানির নিচে থেকে দেখলো যে লোকটা ভেসে উঠলো, কেয়ারটেকারটা ভেসে ওঠার সাথে সাথে কেয়ারটেকারটাকে নিয়ে তিনি পাড়ে আসলেন। আর উঠাতে পারছিলেন না, শরীর ভারী হয়ে যাওয়ার কারণে। দেখলেন যে কেয়ারটেকার নিঃশ্বাস নিচ্ছে না। পরে দৌড়ে গেলেন আরেকজন কেয়ারটেকারকে ডাকার জন্য, আরেকজন কেয়ারটেকারকে ডাকলেন, ডেকে কাছে আসলেন। ওর অবস্থা খুব খারাপ। দুজন মিলে কোনো মতে ধরতে পারছিলেন না, উঠানি মানে ওজন এত বেশি হয়ে গেছিল, উঠতে পারছেন না। এটা কিন্তু 10 মিনিটের মধ্যে ঘটনা। উঠতে পারছে না। ওইখানে চেষ্টা করছে তাকে, তো ওখানে ওই মুহূর্তে এই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আশপাশে তো ঘরবাড়ি খুব কম, ক্ষেত খামার আর ঘেরের পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে ঘরবাড়ি যেতে পৌঁছাতে বেশ সময় লাগবে। তো তাদের ওইখানে তাদের নিজস্ব ভ্যান ছিল, সেই ভ্যানটাতে করে ওই মাছের পোনা টোনা নিয়ে আসতো। সেই ভ্যানের মধ্যে তাকে উঠাতে মিনিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগে। পরে হাসপাতালে যাওয়ার জন্য মানে একদম তার বাস স্ট্যান্ডের কাছে পৌঁছায়। ভাগ্যক্রমে সেখানে একটা অটো পায়। সেই অটো পেয়ে তারা ওই ভালুকার আশেপাশে, সাথে সাথে মানে হাসপাতাল পাওয়ার মতো অবস্থা ছিল না। ভালুকা খুব খারাপ জায়গা, একটা সময় সবাই পরিচিত। তো কোনোভাবেই হাসপাতাল পাওয়া যাচ্ছিল না, এবং ওই যে হাসপাতালের ডাক্তার পাওয়া যাচ্ছিল না। ওই যে অটোওয়ালা ছিল তারই সহযোগিতায় তারা অনেকটুক রাস্তা ক্রস করার পরে একটা সিএনজির মতো আর কি ট্যাক্সি পায়। সেটা দিয়ে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজে আসে। প্রায় ভোর ক্রস করে যায়, 5:30-6টা বাজে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলছে যে আপনারা তো একটা ডেড বডি নিয়ে এসছেন, এখানে তো মানুষ তো বেঁচে নাই, ওনার তো অনেক আগেই মৃত্যু হয়েছে, অনেকক্ষণ হয়ে গেল। তো বলে যে কি হবে, আমার চোখের সামনে লোকটাকে একজন পানির নিচে পানির নিচে চলে গেল। এরপরে তো ওনার কথা বিশ্বাস করার মতো লোক না, উনি কান্না করছিলেন, কারণ নিজের চোখের সামনে দেখা তো উনি নাশিদ কান্না করছিলেন। তো পরে সে কেয়ারটেকারটার পরিবারকে কি জবাব দিবে, তার বাবাকে কি জবাব দিবে, সবকিছু মিলে তার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। তো পরে তারা পুলিশকে বিষয়টা জানায়। পুলিশও অনেক মানে ইনভেস্টিগেট করার চেষ্টা করে। আসলে ইনভেস্টিগেশনে হিসাবে নাশিদই ফেসে যায়, কিন্তু নাশিদের কথা কেউ তখন আর বিশ্বাস করছিল না। তো বহু মামলা মোকদ্দমার কথা চলছিল, কিন্তু নাশিদের বাবার টাকা থাকার কারণে জিনিসটা অনেকটা টাকা পয়সা দিয়ে সলিউশনে যাওয়ার চেষ্টা করে। কারণ ওই লোকটা ছিল ওনাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম, এবং সেই ছেলেটাকে তারা অনেকদিন পর্যন্ত তারা লালন পালন করেন, মানে ভরণ পোষণ দেন সেই পরিবারকে। মানে ক্যাশ টাকা দিতে হয়েছিল খুব সম্ভবত 20 লক্ষ টাকা, এবং যেটা আসলে টাকা দিয়ে কখনো সম্ভব না, 20 লক্ষ টাকা ক্যাশ দিতে হয়েছিল, এবং ভরণ পোষণের দায়িত্বর কথা বলা ছিল। পরে পুলিশকে টাকা দেওয়া, সেই সব মিলে ম্যানেজ করে কোনোভাবে চান বেঁচেছিল। কিন্তু নাশিদের সেই জিনিসটা দাগ সারা জীবন লেগে থাকবে এরকম আর কি। তো সেই নাশিদ বলেছেন যে এটা সম্ভবই না, আমি কেন আমার কেয়ারটেকারটাকে মেরে ফেলবো, ওর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আমি তো মারি নাই। তো ওকে যে মেরেছে তার ব্যাপারে তো আমি কিছু বলতেও পারছি না। তার ব্যাপারে আমি যখনই কোনো ধরনের একটা আকৃতি বলার চেষ্টা করছি, আমি আকৃতিটা মিলাতে পারছি না। এরপর থেকে নাশিদ আর কখনো সেই ঘেরে যায়নি, এবং সেই ঘেরের দায়িত্ব নিয়ে কোনো কাজ করেনি। এবং তার বাবাও একটা বিপদে পড়ে, কিন্তু নাশিদের কথা বিশ্বাস কতটুক করেছে, এটার সলিউশন কতটুক দিয়েছে, সেই ব্যাপারে ইনডেপথ জানা যায়নি। তবে নাশিদের কথা কেউ বিশ্বাস করেনি যে তাকে কেউ মেরেছে। তবে নাশিদ ছেলেটা কখনো খারাপ কাজ করেনি। তো তার বাবা তার উপর একটা ভরসা ছিল যে আমার ছেলে আর যাই হোক কাউকে খুন করবে না। তো এইটার পরে মীমাংসা হয়, এবং নাশিদ পরে বিদেশে চলে যায়। নাশিদ বর্তমানে পর্তুগালে আছে, কিন্তু সেটার কারণে তাকে রেগুলার ওই রিগ্রেট করার লাগে, সে রিগ্রেট ফিল করে এখনো কথা বলতে গেলে তার বাবার সাথে ঠিক মতো সে কথা বলতে পারে না, এবং সেই মৃত্যুটা সে অ্যাকসেপ্ট করে নিতে পারেনি। তো পরে ওকে এরকম বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। এটা ছিল একটা ঘটনা, এবং যার চোখের সামনে মানুষটা মারা গেছে।
তো নাসিদের ভাষ্য মতে যে নাসিদ নাকি প্রায় সময় স্বপ্নে ওই কেয়ারটেকারটাকে স্বপ্নে দেখে যে সে আসছে, এসে আবার দরজাটা খুলে সে চলে যাচ্ছে, তার রুমের দরজাটা। তো এটা নাসিদ প্রায় সময় স্বপ্নে দেখেই, বিধায় সবসময় সে ফ্রাস্ট্রেটেড থাকে, একটু স্ট্রেস থাকে, ওষুধ খায়। তো এখন এটা নাকি অনেকটু কমেছে, এটার জন্য কোনো সলিউশন থাকলে সে চেয়েছিল। তো আমি বলেছি যে আমি তো সলিউশন দিতে পারবো না, সলিউশন আল্লাহর কাছে খুঁজতে হবে। আমি হয়তো ঘটনাটা একটু তোমার কাছ থেকে নিলাম, তোমার ঘটনাটা আমি শেয়ার করব। তো সেটার পারমিশন পেয়ে গেছিলাম যে ঘটনাটা শেয়ার করব, এবং এটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ইরফান বেশ অনেক বছর জর্জিয়াতে বসবাস করেন। গত বছর তিনি এই ঘটনাটি শুনেছিলেন। সেদিন বৃষ্টির রাত, তার ভাইয়ের একটা গ্যাস স্টেশন আছে, পেট্রোল পাম্প আর কি, যেটা সেখানে তিনি রাতে হেল্প করছিলেন, মানে চাকরি করছিলেন। তাদের যে এমপ্লয়ি ছিল রাতে সে সিক কল দিয়েছিল। এটা 24 ঘন্টার একটা স্টেশন। তো ইরফান ওই দিন যায় সেখানে কাজ করতে রাতের বেলা। তো একা ছিলেন, ভেতরে লক করা, মোটামুটি কাজকর্ম করছেন। শুধু যখন তাদের ভেন্ডরগুলো আসে ভোরের দিকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তখন খুলে দিতে হয়। তো রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, কাস্টমার ছিল না, একেবারেই ছিল না। বেশ লেজি একটা নাইট। ইরফান টুকিটাকি তার জিনিসপত্র করে বসেছিল। তো ভোরের দিকে তাদের একজন ভেন্ডর আসে প্রোডাক্ট নিয়ে। তো ইরফান দরজা খুলে দেয়, সে প্রোডাক্ট রাখতে রাখতে গল্প করতে থাকে। তারা বিভিন্ন সময়, যেহেতু মানুষজন নাই, গল্প করতো। তো সেই ভেন্ডরকে তিনি বলছিলেন যে এরকম বৃষ্টি, কঠিন অবস্থা, দেখো ওইদিকে, মানে যে তাদের গ্যাস স্টেশনের ওই পাশে একটা বিশাল উডসের মতো ছিল। বলতেছিল যে ওখানে দেখো কি অবস্থা, মনে হয় পানি জমে গেছে সেই। তো সেই যে ভেন্ডর তাকে বলতেছিল যে হ্যাঁ, এরকম বৃষ্টির রাতে ক্যাম্পিং করতে কিন্তু খুব মজা উডসের মধ্যে। তো ওই যে ভেন্ডর, ওর নাম ড্যান, ও তাকায় আছে ওই দূরে উডসের দিকে, আর বলতেছে, বিষাদভাবে তাকায় আছে। তো বলতেছে যে এক সময় খুব ক্যাম্পিং করতাম আমার ভাইয়ের সাথে, এখন তো আর যাওয়া হয় না, আমি কাজে কর্মে আটকা। তুমি গেছো নাকি ক্যাম্প করতে কখনো? তো ইরফান বলতেছে না, আমার তো যাওয়া হয় না, আসলে আমার কাজকর্ম থাকে, আর এই যে আমার ভাইয়ের স্টেশন এইখানেও দেখতে হয়। বলে হ্যাঁ ম্যান, এইটা আসলে তোমার লাক খারাপ, তুমি ওরকম গেলে বুঝতা যে কি মজা। আমার ভাই তো মোটামুটি সে ভ্যান ক্যাম্পার, তার ভ্যানের মধ্যে সবকিছু থাকে, এটা নিয়ে সে ঘুরে। আর আমি আগে যাইতাম ওর সাথে বিভিন্ন সময় ক্যাম্প ট্যাম্প করতে, এখন আর যাওয়া হয় না। এই বলে সে তাকে আসে। এর মাঝে বৃষ্টির তোড় আরও বাড়ছে। তো হচ্ছে ওই ভেন্ডর বললো যে আমি একটু তোমার এখানে এসে দাঁড়াই, একটা কফি খাই, ভালো লাগতেছে না। তো এসে দাঁড়াইলো, কফি নিয়ে কথা বলতেছে। তো তখন ইরফান একটু ইন্টারেস্ট ফিল করলো। এমনি বৃষ্টি, কাস্টমার কিচ্ছু নাই। তো বলতেছে যে তুমি যে ক্যাম্পিংয়ে গেছো কেমন লাগতো বৃষ্টির সময়? মানে এর তো অন্যরকম একটা অবস্থা, বৃষ্টিতে ক্যাম্পের ভিতরে থাকতা? বলে হ্যাঁ, টেন্টে থাকতাম, একটু এমন জায়গায় টেন্ট করতাম, উপর দিয়ে আর একটা কিছু দিয়ে নিতাম, এই পাশে বড় একটা ত্রিপল দিয়ে ঢেকে দিতাম যাতে পানি আমার তাঁবুতে না আসে। আর তাঁবু তো এটা বাথটাব ফ্লোর, তো সুতরাং মানে ওই নিচে পানি চলে যায় পাশ দিয়ে, এরকম জায়গায় করতাম আর কি, সুটেবল প্লেসে। তো ভালোই লাগতো, বেশ মজা লাগতো, স্পুকিও মনে হইতো। তো ইরফান বলতেছে যে স্পুকি কেন মনে হইতো? মানে তুমি তোমার ভাই কিছু দেখছো নাকি জাস্ট তোমরা ওই রাত্রেবেলা ফরেস্টে ক্যাম্পিং করতেছে এর জন্য ভয়ে তোমাদের কাছে স্পুকি লাগতো? ফিলটা ওরকম হইতো। তখন ড্যান বলতেছে যে না, অ্যাকচুয়ালি আমি কিছু দেখি নাই, বাট ফিল তো অবশ্যই আছে, কারণ আমাদের বাড়ি হচ্ছে নর্দার্ন সাইডে। এখানকার নর্দার্ন সাইডে যে উডস, এটা কিন্তু অনেক ডেন্সড। আর ওই জায়গায় মানুষ বলে, আমরা ছোটোবেলার থেকে শুনে আসছি যে ওই জায়গায় বিগফুট আছে, এবং অনেকে দেখছে বিগফুট। তো এটা আমাদের কানেই আসতো, আর বয়সও তখন কম ছিল। তা আমি আর আমার ভাই কিন্তু মেইনলি ওখানে যাইতামই আসলে এই বিগফুট দেখার জন্য। তো আমার আব্বার পুরানো ট্রাক ছিল একটা ফোর্ডের, তো ওইটা নষ্ট থাকতো প্রায়। তো আমার ভাই ওইটা রিপেয়ার করতো। ও রিপেয়ার করার পরে আমি আরও এরকম করে চলে যেতাম জিনিসপত্র নিয়ে, যে ওখানে ক্যাম্প করতাম বিভিন্ন জায়গায় তাঁবু ফেলে, মানে যেই জায়গাগুলো তাঁবু ফেলার জন্য আর কি, মানে তাঁবু ফেলে ওখানে করতাম, ক্যাম্প করতাম, আর দেখতে চাইতাম যে এরকম কিছু আছে নাকি। রাতের বেলা বেশ উইয়ার্ড হয়ে যেত জায়গাটা, মানে একেবারে মানে ডেন্সড ফগ আসতো, বড় বড় গাছ, অন্যরকম, তুমি দেখলেই ভয় পাবা। তো ফিল তো অবশ্যই আছে। তো তখন ইরফান জিজ্ঞেস করছে তুমি কিছু দেখো নাই? বলে যে না, আমি দেখি নাই, বাট আমি শুনছি, আমি শব্দ শুনছি। আমি একবার এরকম ক্যাম্পে গেছি আমার ভাইয়ের সাথেই, আমরা দুজনেই ছিলাম, ক্যাম্প করতেছিলাম। তো রাতের বেলা হঠাৎ করে পানি খেতে যেয়ে দেখি যে আমাদের যে পানির কন্টেইনার, ওইটার নিচে সামান্য একটু পানি আছে, মানে পানি প্রায় শেষ। আর আমি মোটামুটি বেশ পানি খেতাম। তো আমার মানে টেনশন লেগে যায় যে পানি তো নাই, পানি লাগবে। তো
তো কি করব চিন্তা করলাম যে আমি নেমে যাই একটু, মানে আমাদের যে ক্যাম্পটা ছিল এটা একটু আপ হিলে ছিল, তো ওখান থেকে নামার চিকন রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গাছগাছালির মধ্যে দিয়ে যেতে হয়, নিচে নামলে একটা ট্রেক আছে, মানে একটা খালের মতো আর কি। তো ওইখানে মানে স্প্রিং ওয়াটার আছে অনেক, তো চিন্তা করছি যে ওখান থেকে পানি ভরে নেই, আর আমার এমনি একটু রেস্টরুমে যাওয়ার দরকার ছিল। তো আমি তাড়াতাড়ি ওখান থেকে একটা বটল নিয়ে বড় আমাদের ট্রাক থেকে আমি ভাইরে বললাম যে আমি যাচ্ছি। তা আমার ভাই একটু মানে টেনশনে বললো যে তুই একলা একলা ওদিকে যাবি, বলে যা। আমি ভাইরে বললাম ডোন্ট ওয়ারি, আসতেছি। পরে আমি ফ্ল্যাশ লাইট নিয়ে নেমে গেলাম। নামতে নামতে আমি টেনশন করতেছি, মানে একটু টেনশনে পড়লাম, কারণ সামনে কিন্তু অন্ধকার, আমার ফ্ল্যাশ লাইটের আলো যা পড়তেছে মাটিতে, এবং আমার নি লেভেলে মানে আমার হাঁটু পর্যন্ত মোটামুটি ফগ উড়ে বেড়াইতেছে গাছপালার মধ্যে দিয়ে, কারণ ওই সময় ওয়েদারটা ওইরকম ছিল। আর রাতের বেলা আমরা যে জায়গায় ক্যাম্পিং করছি, মানে আমাদের মতো জায়গায় ক্যাম্প সাইট থেকে কিন্তু মানুষ হাঁটাচলা করে না, কারণ একদম পোষা জায়গায় আমরা ক্যাম্পিং করি নাই। এটা একদম পোষা জায়গা না, যেমন অনেক জায়গায় মানে দেখানো থাকে পার্কের যে এই জায়গায় ক্যাম্প করবেন এই সেই, কিন্তু আমরা করছি একদম উডসের ভিতরে এসে হিলের উপরে। তো যাই হোক, তো এইখান থেকে আমি নামতেছি, নিচের দিকে নেমেই যেতেছি, কারণ ক্রিক হচ্ছে নিচে। তো আমি নামতে নামতে এক জায়গায় গেলাম, সেই জায়গায় বসে আমার কাজ সারলাম, তারপরে আমি আরও নেমে গেলাম ওয়াটার বটল হাতে ক্রিকের দিকে। তো যখন ক্রিকের কাছে আসছি, এসে দেখতেছি যে চাঁদ বের হয়েছে, মেঘের ফাঁক থেকে চাঁদ বের হয়েছে, খুব সুন্দর আলো পড়ছে চারিদিকে। মানে ক্রিকের ওই পাশেও যে উডস ওইটার উপরেও পড়ছে, পানির মধ্যে পড়তেছে, এবং পানিটা খুব সুন্দর বয়ে যেতেছে শব্দ করে, কুলকুল করে, মানে খুব সুন্দর লাগতেছে। তা আমি কিছুক্ষণ মোহিত হয়ে গেছি, মানে আমি ওইদিকে মানে দাঁড়ায় জাস্ট তাকায় আছি, এত সুন্দর লাগতেছে। তো যাই হোক, তারপর আমি আমার বাটলে পানি ভরা শুরু করলাম, পানি ভরলাম, পানি ভরে পুরো ফুল করলাম, ঘুরে আসতেছি, ঘুরে আসতেছি। এই সময় আমি ঠিক পেছনে একটা ডাক শুনলাম, মনে হলো যে ক্রিকের ওই পারে কিছু একটা চিৎকার করলো, এমন চিৎকার যে চিৎকারটা আসলে আমি কখনো শুনি না। আমি কিন্তু জানি বেয়ার কিভাবে ডাকে বা অন্যান্য অনেক প্রাণীর আমি শব্দ জানি, বাট এই শব্দের সাথে আমি পরিচিত না। বেশ টানা একটা শব্দ, মানে প্রথমে বেশ ভারী হয়ে গেছে, তারপরে কেমন করে যেন টেনে গেছে শব্দটা। তো ভয় পেলাম প্রচন্ড। তা আমি দাঁড়ায় গেছিলাম, দাঁড়ায় গিয়ে পিছনে তাকাইছি, তাকায় দেখতেছি যে কি ব্যাপার, কিছু দেখা যায় কিনা। দেখলাম যে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমি ফ্ল্যাশ লাইট মারলাম ওইদিকে। এখন আকাশে কিন্তু জ্যোৎস্নার আলো ছিল, তারপরও ফ্ল্যাশ লাইট মারছি, ওই পাশের গাছগাছালির মধ্যে যে পড়ছে। আমি ডানে বামে ফ্ল্যাশ প্যান করলাম, মানে আলোটার এই দিক আর ওদিক করলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমি যখন ডান দিকে ঘুরায় ফেলছি ফ্ল্যাশ লাইটটা, এই সময় বাদিক থেকে মনে হলো আবার একটা এরকম চিৎকার আসলো, মানে বেশ টানা, এবং মনে হলো আরো জোরে। তো আমি সাথে সাথে ফ্ল্যাশ লাইট ঘুরায় ওঠা শুরু করলাম উপরে, মানে আমাকে যেতে হবে, মানে যেদিক থেকে আসতো ওদিকে যেতেই হবে, আমার ক্যাম্পে চলে যেতে হবে তাড়াতাড়ি। তো আমি তাড়াতাড়ি উঠতেছি, মানে কষ্ট হইতেছে, বোতলটা বেশ ভারী ছিল, প্রায় 2 লিটারের মতো ভারী। তো নিয়ে আমি উঠতেছি, উঠতে উঠতে আমি ক্যাম্পের কাছে আসার পরে দেখলাম যে আমার ভাই খুব অ্যাংশাসলি দাঁড়ায় ছিল, বলতেছে যে কিসের শব্দ হলো, কি যেন ডাকছে। তাই আমি বললাম যে ইয়া রাইট, তুমি শুনছো? আমিও তো শুনে আসলাম। আর ভাই বলতেছে হ্যাঁ আমিও শুনছি, আমি তো টেনশনে পড়লাম যে কি ব্যাপার। বলে যে হ্যাঁ, তো আমরা 2 ভাই ওই দিন খুব মানে রাতে যখন শুইছি ভয়ে ছিলাম, আমরা ভয়ে ছিলাম যে মানে কি জিনিসের ডাক শুনলাম, এটা কি আসলে বিগফুট কিনা। আবার কিউরিয়াসিটিও ছিল আমার ভাইয়ের মধ্যে, একটু বেশি ছিল। তো যাই হোক, আমরা অনেকক্ষণই ঘুমাইতে পারি নাই, ভোরের দিকে ঘুম আসছে, পরে ঘুমাই গেছিলাম। তো ওই দিন চলে আসছে, আর কিছু দেখা হয় নাই। তো এইটা হলো আমার ঘটনা। কিন্তু তোমার আমি আরো মজার ঘটনা বলতে পারি, আমার ভাই কিন্তু দেখছে বিগফুট। তো তখন ইরফান বলছে তোমার ভাই দেখছে মানে? বলে হ্যাঁ, আমার ভাই যে বলছি তোমার, যে ও তো ভ্যান ক্যাম্পার, ও ভ্যান নিয়ে যায় আর কি। তো ওর সাথে ওর বিড়াল আছে, ও বিড়াল নিয়ে চলে যায়, ওখানে যে রাত্রেবেলা বসে থাকে, মানে ওর যখন খুশি হয় যেরকম ও চলে যায়। তা আমার ভাই আজ থেকে বছর 5 আগে এরকম গেছিল, তো সে তার ভ্যান নিয়ে বেরিয়েছে, তখন তার নতুন ভ্যান আর কি, মানে নতুন শুরু করছে, মানে খুব ভালো না ভ্যানটা, মোটামুটি একটা ভ্যান ছিল তার। যাই হোক, ওই ভ্যান নিয়ে সে ওখানে চলে গেছে, মোটামুটি তার সব কিছু এখানে সেট আপ করা, ভ্যানের মধ্যে ঘুমানোর জায়গা টাকা বানানো। তো গেছে, ওর সাথে ওর বিড়াল। তো ও একা গেছে, তো একা কিন্তু প্রায় যায়, ওর এটা অভ্যাস হয়ে গেছে। ও বিভিন্ন উঠসে যায়, বিভিন্ন ক্যাম্প সাইটে যায়, ভ্যান নিয়ে থাকে, রাত্রে ওখানে বসে থাকে, ওইটা ওর অভ্যাস। তো ওই দিনও গেছে। তো ওই দিনও যখন যাচ্ছে তখন থেকে ও ফোরকাস্টে দেখছিল যে বৃষ্টি আসন্ন, আর যেতেই রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হইলো।
তো প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে ও ঢুকলো আর কি, যেই ক্যাম্পিং ইসে যাওয়ার কথা সেখানে গেল। তো গিয়ে যাইতে যাইতে তো ও তো একটু থাকেই একটু জায়গায়, যেহেতু ওর নিজস্ব ভ্যান আছে ও ওইটাতে থাকবে। তো যে একটু রিমোট জায়গায়, যে জায়গাটায় আর কি ও পছন্দ করে এরকম একটা জায়গায় ভ্যান নিয়ে ঢুকছে। তো ঢুকতে যেই দেখতেছে তখন ও যে অফ রোড যে যাচ্ছে ওই জায়গায় বেশ কাদা টাদা হয়ে গেছে বেশ। তো এই কাদার মধ্যে দিয়ে অফ রোডের এক্সপিরিয়েন্স নিতে নিতে ও সামনে এগিয়ে গেল। ও জায়গাটা চিনে, কারণ ও এর আগে এসে ওটা সিলেক্ট করে গেছে যে জায়গায় সে আসবে, এর আগে এসে সে ঠিক করছে যে এইখানে থাকবে। তো যাই হোক, এখন যদি মানে তার ভাগ্য খারাপ হয় অন্য কোনো গাড়ি থেকে যায় তাহলে তো আর ওখানে থাকা হবে না। তো এগুলা চিন্তা করতে করতে সে এগিয়ে যাইতেছে যাতে অন্য কেউ ওখানে আবার ক্যাম্প না করে। তো এই চিন্তা করতে করতে ও গাড়ি নিয়ে 100 পৌঁছায় গেল, দেখলো যে না জায়গাটা ফাঁকা, কারণ এই জায়গায় একটু বৃষ্টি হয়েছে তো আরো মানুষ আসে নাই। তো ও যে ঢুকলো, তো ওই জায়গাটা হচ্ছে এরকম একটু ওভাল টাইপের, মানে ঘুরানো একটা গোল টাইপের জায়গা, চারিপাশ দিয়ে গাছ কিন্তু ঘুরে আছে, আর একটা পাশ দিয়ে খোলা, এবং ওই খোলা জায়গা দিয়ে দূরে পাহাড়গুলো দেখা যায়। তো ও কিন্তু এই জন্যই জায়গাটা সিলেক্ট করছিল, আগের বার এসে দেখছিল যে, আর ও মানে ও চিন্তা করছিল যে ওই যে ভয় পাচ্ছিল যে অন্য কোনো গাড়ি এসে পড়ে নাকি, জায়গাটা সুন্দর, কেউ যদি এখানে দেখে আবার এখানে আসে এর জন্য চিন্তা করতেছিল। যাই হোক, তো গিয়ে দেখছে যে ওই একা, তো ওখানে গাড়ি ঢুকাই দিচ্ছে, গাড়ি ঢুকায় গাড়ি রাখলো। রাখার পর যখন ইঞ্জিন অফ করছে পুরা কোয়াইট, শুধু বৃষ্টির শব্দ হইতেছে, ওর গাড়ির উপরে যে পড়তেছে বৃষ্টির শব্দ হইতেছে, এবং ওর কাছে বেশ মানে ভালো লাগতেছে, মজাই লাগতেছে। ওর বিড়াল এতক্ষণ ছিল, তো বিড়ালে নিয়েও কিছুক্ষণ খেলা টেলা করলো, খাওয়া দাওয়া করলো, এগুলো করলো বসে ইসের মধ্যে, ভ্যানের মধ্যে। তো তারপরে আর তো কিছু করার নাই, দুইজনে ওই যে বিড়াল নিয়ে বসে সে ওই পিছনে ভ্যানের যে পিছনের অংশটা একটা শেড টেনে দিয়ে ও খুলে দিছে, পিছনের ভ্যানের অংশটা। তো খুলে দিয়ে ও দেখতেছে দূরে এমন জায়গায় ভ্যানটা রাখছে ব্যাক করে যে ওখান থেকে পিছনের পাহাড়ের খোলা অংশটা দেখা যায় আর কিছু গাছগাছালি। তো ওখানে বসে দেখতেছে কিভাবে বৃষ্টি পড়তেছে, কারণ আকাশের আলোতে বৃষ্টিটা বোঝা যাচ্ছে, অন্ধকার হলেও আকাশের আলোতে বৃষ্টি বোঝা যাচ্ছে, এবং মাঝে মাঝে বজ্রপাত চমকাচ্ছে। ওই লাইটনিং এর আলোতে চারিদিক আরো অন্যরকম লাগে, মানে যখন দূরে লাইটনিং চমকায় মানে ওই যে পাহাড়ের উপরে, তখন চারিপাশ ঝকঝকা হয়ে যায়, মানে পাহাড়গুলো দেখা যায়, আর এই পাশের গাছগাছালিও দেখা যায়, আর এর মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে, তো বেশ লাগতেছে, এবং একটু পরপরই মানে এই বিজলি চমকাইতেছে। তো দেখে বেশ ভালো লাগতেছে, বিড়াল নিয়েও বসে বসে দেখতেছে। তো অনেকক্ষণ এরকম দেখলো, তখন চিন্তা করলো যে না আর তো কিছু করার নাই, আমি শুয়ে পড়ি, আর কি করব। তো এই চিন্তা করে সে দরজাটা লাগাই দিল, দরজা লাগাই দিয়ে বিড়ালকে তার মতো পাশে শোয়াই দিল এবং নিজে শোয়ার প্রস্তুতি নিতেছে। তো এই সময় ওর জানি কেমন একটা ফিল হইলো, ফিলটা হচ্ছে মানে হঠাৎ করে বিজলি চমকাইছে, তো এই পাশের উইন্ডোতে সে তখনও পর্দা টানে নাই, ওর এখানে কার্টেন ছিল। তার কাছে মনে হইলো গাছগাছালির মধ্যে দূরে কিছু একটা সে দেখলো, মানে কেউ একটা মানে ফিগারের মতো দাঁড়ায় আছে। তো অবাক হলো, মানে বিদ্যুতের ফ্ল্যাশে দেখছে তো জিনিসটা আসলে ক্লিয়ার হয় নাই, ও ভালো মতো আবার দেখার চেষ্টা করলো যে নেক্সট ফ্ল্যাশে দেখা যায় কিনা। তো পরবর্তী অনেকক্ষণ পর যখন আবার বিদ্যুৎ চমকাইছে দেখলো যে না কিছু নাই। তো চিন্তা করলো আমি কি এটা কি কল্পনায় দেখছি। তো এই চিন্তা করতে করতে সে আবার নিজের জিনিসপত্র গোছাইতেছে, তো এর মধ্যে কিন্তু বিজলি চমকাইতেছে। তো সবকিছু রেডি করছে, এখন পর্দাটা টানবে। তো লাস্টের বার যখন কার্টেন টানতে গেছে তখন ও আবার ফ্ল্যাশে দেখলো, মনে হইলো ওইখানে কে দাঁড়ায় আছে, এবং মনে হলো বেশ লম্বা একটা মানুষ দাঁড়ায় আছে, বেশ উঁচু এরকম। তো তখনই ওর মনের মধ্যে কিন্তু বা মানে এরকম চিন্তা ভাবনা ঢুকে গেছে যে এটা কি অন্য কিছু নাকি, কারণ মানুষের হাইট এত হওয়ার কথা না, দেখেই মনে হচ্ছে 7 থেকে 8 ফিট উঁচা। একটু ভয়ও লাগছে, মানে আমার ভাই কিন্তু মোটামুটি বেশ সাহসী, মানে ওর নাম ডাস্টিন, ও আমার থেকে বেশি সাহসী। তো ও মনে মনে চিন্তা করলো যে এটা যদি বিগফুট হয়ে থাকে, এটা তো মানে ক্যাপচার করা, ছবি তোলা বা কিছু তো আসলে মানে একটা কঠিন জিনিস, এটা তুলতে পারলে বা এটা ডকুমেন্ট করতে পারলে তো বিশাল একটা ব্যাপার। তো সে যেরকম কিউরিয়াসিটি ফিল করতেছে বা আগ্রহ ফিল করতেছে যে এটা ছবি টবি কিছু তুলতে পারি কিনা, বা যেটা দেখছি এটা আসলে রিয়েল কিনা, একই সাথে সে ভয়ও পাইতেছে, কারণ জিনিসটা তো আসলে অতি প্রাকৃতই, কারণ এখন পর্যন্ত তো এরকম কোনো প্রমাণ নাই এরকম কিছু দেখার, আর এটা কেমন ইন নেচার, ফেরোসাস কিনা হুনোস। তো এই জন্য ভয়ও পাচ্ছে। তো চিন্তা করতে করতে তার মানে মাথার মধ্যে একটা ডিলেমা তৈরি হলো, মানে সে এটা ছবি তোলার চেষ্টা করবে বা এটা নিয়ে আরো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবে নাকি ঘুমায় যাবে। এই চিন্তা করতে করতে হঠাৎ চিন্তা করলো যে আমি বের হই, আস্তে করে বের হই। তো ওর যে এখানে একটা বক্স ছিল, ওই বক্সের ভিতর থেকে
ওর হ্যান্ডিক্যাম আর ফ্ল্যাশ লাইট নিয়ে ও বের হয়। তো ওর যে হ্যান্ডিক্যাম ওইটা কিন্তু বেশ ভালো নাইট মোড কেপেবল একটা হ্যান্ডিক্যাম, বেশ ভালো ভিডিও হয়। তো ওইটা নিছে, আর ওই পরে নিছে, রেইনকোট পরে নিছে যাতে বৃষ্টিতে সমস্যা না হয়। তো ফ্ল্যাশ লাইট নিয়ে বের হইছে। বের হয়ে এসে ভ্যানের এই পাশ থেকে বের হইছে ফার্স্টে, মানে যেই সাইডে গাছপালার ওখানে ও দেখছিল তার অপোজিট সাইড থেকে বের হইছে। বের হয়ে সে ওই পাশে আস্তে আস্তে যাচ্ছে ভ্যানের আড়াল থেকে, যে সে উকি দিচ্ছে। সে চাচ্ছে যে ফার্স্টে সে জাস্ট বের হয়ে ক্যামেরাটা ওইদিকে তাক করে ধরবে, হ্যাঁ, দেখবে যে ওখান থেকে কিছু দেখা যায় কিনা। তো বৃষ্টি কিন্তু পড়তেছে, ওর জ্যাকেটের মধ্যে পটপট পটপট করে বৃষ্টি পড়তেছে। তো আস্তে আস্তে ভ্যানের সাথে গা লাগায় লাগায় একদম শেষ মাথায় গেছে, গিয়ে ওর যে ক্যামেরাটা সেটা অন করছে। অন করে সে আস্তে করে ক্যামেরার লেন্সটা ওদিকে তাক করছে, করে সে তারপর তাকাচ্ছে। তো ওর নিজের চোখেতে এত ভালো দেখতে পারতেছে না, ক্যামেরার যে ফ্ল্যাপ খুলছে, যে মনিটর ফ্ল্যাপ, ওইটাতে ও দেখতেছে, আবার ওইটাকে আড়ালও দিতেছে ওর হাত দিয়ে যাতে পানি বেশি না লাগে। ওইটা মানে ওয়াটারপ্রুফ ছিল, তারপরও সে হাত দিয়ে ওটাকে আড়াল করতেছে দেখার জন্য। তো ওই ক্যামেরার যে মনিটর, ওইটার মধ্যে দেখা যাচ্ছে যে ওই জায়গার গাছপালাগুলা, যেই জায়গাতে ও ফোকাস করছে ওখান থেকে দেখা যাচ্ছে গাছপালাগুলো নড়তেছে, ওইখানে কিছু দেখা যাচ্ছে না, মানে পুরা নর্মাল বৃষ্টির পানি হালকা হালকা পড়ছে। তখন কিন্তু খুব ভারী বৃষ্টি না, ড্রিজলিং রেইন হচ্ছে। তো চিন্তা করলো আমি কি যাবো নাকি ওইখানে। এই চিন্তা করে তার ভয় লাগা শুরু করলো, বেশ ভয় পেতেছিল ডাস্টিন। তো তারপরও একসময় কিউরিয়াসিটি আসলে বেশি পেয়ে বসছে। তো ডাস্টিন আসলে একা একা থাকে, তো ওই জায়গায় একা একা বিভিন্ন সময় ক্যাম্পিং করে, শুধু এইখানে না আরও অন্যান্য জায়গায়ও যায়। তো এই কারণে ওর সাহস একটু বেশি। তো আস্তে আস্তে হাঁটা শুরু করলো, ফ্ল্যাশ লাইটটা জ্বালে না, ওই রাতের আলো যতটুকু পড়তেছে এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ওই যেই জায়গায় সে ফিগারটা দেখছিল ওই জায়গায় যে পৌঁছায়। এখন ওই জায়গায় পৌঁছানোর পর ওর গা ছমছম করতেছিল, কারণ কি, ও এই জায়গায় কিন্তু দেখছিল বিশাল ফিগারটা। তো ও চিন্তা করতেছে যে মানে এখানে কিছু আছে নাকি, আমাকে দেখতেছে নাকি, মানে এম আই বিং ওয়াচড, মানে কোনো জায়গা থেকে আমাকে দেখতেছে নাকি, এরকম চিন্তা করতে করতে আরো সামনে এগিয়ে যায়। তো দেখতেছে এখানে গাছগাছালির ডেন্সিটিটা একটু কম, মানে গাছগুলো একটু ফাঁকা ফাঁকা, বেশ দূরে দূরে। তো ও আস্তে আস্তে ঢুকে যায় ওই গাছগাছালির মধ্যে, আর চিন্তা করতেছে। তো ক্যামেরাটা অন করে আবার মাঝে মাঝে গাছের উপর দিকে ফোকাস করতেছিল যে উপরে কিছু আছে নাকি। অনেক সময় দেখা যাচ্ছে অনেক সাইফাই সিনেমা বা ইত্যাদিতে দেখা যায় গাছের উপরে এরকম ঝুলে থাকে, এগুলা চিন্তা করতেছিল, মাথার মধ্যে অনেক রকম চিন্তা আসে। তো ডাস্টিন চিন্তা করতেছিল নিজে নিজে যে এইরকম যদি আসলেও গাছে কিছু দেখি তাহলে আমি কি করব, মানে আমার ক্যামেরা যদি ধরা পড়ে এরকম কি করব। তো ওখান তো দৌড় দেওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। যদিও ওর গাড়ির মধ্যে ছিল, টিজার গান ছিল, তারপর পেপার স্প্রে ছিল, তো এইগুলা দিয়ে তো আসলে কোনো কিছু হবে না যদি এটা মানে অন্যরকম কোনো ক্রিয়েচার হয়, বিগ ফুট টাইপের। আর অ্যাকচুয়ালি এটা জানেও না কেউ কিছু জিনিসটা কি, এটা তো আসলে মানুষ বলে যে দেখছে, বাট এটার কোনো নেচার বা কিছু কেউ বলতে পারে না। যা মানুষ বলে এগুলা মনে হয় শুনলে যে এগুলা আসলে এক্সাচুরেট করা, মানে মানুষ আসলে শিওর না। তো যাই হোক, এগুলা চিন্তা করে ডাস্টিন দেখতেছে গাছের মধ্যে এরকম ও ক্যামেরা তাক করে করে যাচ্ছে আর হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছে। তো ও চিন্তা করলো যে কিরে, আমি গাছের দিকে ক্যামেরা তাক করতে করতে আমি পিছনের রাস্তাও ঠিক মতো দেখি নাই, এই অংশটাতে ও হেঁটে আসেও নাই এর আগে কখনো। তো ওর চারিপাশে শুধু গাছপালা, অনেকটা হারায় যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো ডাস্টিন কিন্তু আরেকটু ভয় পেয়েছে। তো ভয় পেয়ে ও মানে মোটামুটি একটা আন্দাজ মতো হাঁটা শুরু করছে সামনে। চিন্তা করছে ওদিক দিয়ে বের হইলে মনে হয় ওর ওই যেখানে গাড়ি রাখা ওইখানে পাবে। আবার বিড়ালের জন্য অনেক চিন্তা হচ্ছে, বিড়ালকে গাড়িতে রেখে আসছে সে। যাই হোক, তো ও একটু ভয় ছিল ডাস্টিন। তো হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছিল। এখন দেখলো যে এখানে গাছপালাটা একটু ডেন্সড হয়ে গেছে, এখান থেকে আসলে দেখার মতো উপায় নেই। তো তখন ফ্ল্যাশ লাইট জ্বালায়, ফ্ল্যাশ লাইট মারে। তো ফ্ল্যাশ লাইট যখন মারছে, ওর কাছে মনে হলো ওর থেকে বেশ কিছু দূর দিয়ে কিছু একটা দৌড়ে গেছে এবং বেশ ভারী, মাটিতে থপ 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 করে শব্দ হয়েছে। তো ডাস্টিন কিন্তু ভয় পাইছে, ও মনে করছে কোনো বেয়ার কিনা, কারণ বেয়ারও তো অনেক হ্যাভি হয়। ও ভয়ের চোটে একটা গাছ ধরে, মানে এক হাতে তো হ্যান্ডিক্যাম ধরা ছিল, একটা মোটামুটি একটা গাছ, মোটা গাছ ধরে গাছের পিছে ঘুরে গেছে দ্রুত শব্দটা শুনে, যে মানে এখানে বেয়ার অনেক সময় দেখা যায় এসে অ্যাটাক করে বসে এরকম ঠাস করে। তো চিন্তা করছে যে এই দিক থেকে শব্দ আসছে, ওদিক থেকে আসলে ও যদি গাছের পাশে চলে যায় তাহলে প্রথম অ্যাটাকটা ওই গাছের উপর দিয়ে যাবে। আর বেয়ার খুব ভালো চোখে দেখে না। তো ওইভাবে করে ওই গাছটাতে ঘুরে গেছে, পিছলা গাছ, হাতের মধ্যে পানি লেগে গেল। তো তাকায় দেখতেছে যে না, ওইখানে কোনো কিচ্ছু নাই,
শব্দটা পাইছে, বিয়ার টিয়ার কিচ্ছু নাই। ও গাছের ফাঁকে থেকে এরকম দাঁড়ায়, মানে এমন একটা প্রিপারেশন যে ওকে কেউ অ্যাটাক করতে আসলে ও জাস্ট ঘুরবে গাছের পাশ থেকে এরকম। তো ওইরকম করেও লাইট মারছে চারিপাশে। লাইট মেরে দেখলে কিচ্ছু নাই, হালকা হালকা বৃষ্টির পানি এদিক দিয়ে পড়তেছে, গাছের পাতায় আটকায় যাচ্ছে অনেক, তারপর পড়তেছে। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকলো চুপচাপ। এই রাতের এই শব্দ, বৃষ্টি পড়া, এই পাতার মধ্যে বৃষ্টি পড়তেছে পটপট পটপট পট, এছাড়া কোনো শব্দ নাই। আর মাঝে মাঝে মেঘ গুড়গুড় করতেছে। তো ডাস্টিন তারপর চিন্তা করলো যে না, আমাকে আবার হাঁটতে হবে, এনে গাছের পাশে বসে থেকে তো লাভ নাই। তো আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে একটা জায়গায় বের হয়, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা। এই জায়গার সামনে, মানে ও যেখানে বেরিয়েছে তার থেকে সামনে হালকা একটু ঢালু হয়ে গেছে, আর তার পাশে একটা পাহাড়, এবং পাহাড়ের ওইখানে নিচে একটা গুহা দেখা যাইতেছে, খোলা মুখ এরকম গুহাটার। তো ডাস্টিন একটু ভয় পাইছে গুহা মুখটা দেখে। অন্ধকার, ওই ভিতরে তো একদম অন্ধকার। আকাশে তো, এখানে তো বাইরে আকাশের আলো আছে, সেটা হালকাভাবে পড়ছে চারিদিকে, এটাতে যতটুকু দেখা যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলা পড়তেছে। আর গুহা মুখটা হলো অন্ধকার, মানে একদম ডিপ ডার্ক। ওইখানে ও চিন্তা করলো ঢুকবে কিনা, তো ঢোকার সাহসটা হইল না ওর, মানে চিন্তা করলো যে না। তো ও করলো কি, আস্তে আস্তে হেঁটে আরো সামনে গেছে। ওর ইচ্ছা ছিল গুহামুখের খুব কাছে যে সে তার ক্যামেরাটা অন করবে, এরকম চিন্তা করছে। তো ও আস্তে 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 কেন ক্যামেরা অন করলো, কিন্তু একটা শব্দ হয় যখন সুইচ টিপে টিট করে একটা শব্দ হয়। তো চিন্তা করছে শব্দটা করবে না, লাস্ট মোমেন্টে যে একটা টিপ দিয়ে দেখবে আর কি ভিতরে কিছু দেখা যায় নাকি, বা নাইট ভিশনে কতটুকু আসে ভিতরে, এটা চিন্তা করতেছিল। তো হাঁটতে হাঁটতে গুহার থেকে মোটামুটি কাছে চলে আসছে ডাস্টিন। এসে সে ক্যামেরাটা তুলছে, মানে টিপ দিবে। এই সময় সে গুহার মধ্যে দেখলো যে একজোড়া লাল কিছু চোখের মতো জ্বলে উঠলো, মানে দুইটা চোখের দূরত্ব মোটামুটি বেশ খানিকটা আছে, মানে বোঝা যাচ্ছে যে এই চোখের মালিক, তার মাথা অনেক বড়, মানে চোখটা এরকম খুলছে, জ্বলন্ত চোখ, মানে জল 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 করতেছে। ওইটা দেখে ডাস্টিন আসলে সাহস রাখতে পারে না, ওই ক্যামেরা অন করতে ভুলে গেছে, ঘুরে দৌড় দিল ওখান থেকে। ও দৌড়াইতেছে, ও ভয় পাচ্ছে যে পিছনে পিছনে দৌড়ে আসতেছে কিনা কেউ। এই দৌড়াইতে 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 সে মানে মানে কোনো দিশা হারায় ফেলছে, মানে তার মানে মনে হচ্ছে যে তার ভিতর থেকে তার লাংস বের হয়ে আসবে, এত কষ্ট। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর দৌড়াইছে, কোনো দিক পাইতেছে না। তারপর কি মনে করে সে বাদিকে দৌড়াইলো, চিন্তা করলো আচ্ছা এইদিকে যাই, মানে একটা মানে র্যান্ডম দিক, বাদিকে দৌড়াইলো। দৌড়াইতে দৌড়াইতে ফ্ল্যাশ লাইট মারতেছে, আবার সামনে দেখতেছে গাছপালার মধ্যে দিয়ে। এরকম করতে করতে এক জায়গায় তার চোখ পড়লো দূরে, গাছপালার ফাঁক দিয়ে ওইদিকে যে দেখা যাচ্ছে দূরে কিছু একটা দাঁড়ায় আছে, মানে কোন একটা কিছু। তো আরেকটু সামনে যেতে বুঝলো যে ওইটা ওর ভ্যান। তো দৌড়ায় তাড়াতাড়ি ফাঁকা জায়গা দিয়ে বের হয়ে আসছে ভ্যানের কাছে। এসে তো মানে ও থ্যাঙ্কস গড মনে মনে বলতেছে, মানে বলতেছে আই শুডন্ট হ্যাভ গান দেয়ার, এটা ভাবতেছে ভাবতে ভাবতে যে সে আস্তে করে তার ভ্যানের দরজা খুলছে। তো দরজা খুলতে ভিতরে কেবিন ল্যাম্প জ্বলে উঠছে। তো জ্বলার পর দেখতেছে যে বিড়াল বিছানায় মাথা নিচু করে শুয়েছিল চুপচাপ। তো ওকে দেখেই মাথা তুলে কেমন জানি ভয়ার্থভাবে ডাকলো। তো ও তাড়াতাড়ি যে বিড়াল ওই তার জ্যাকেট খুলে ফেলছে, খুলে বিড়ালটা কোলে নিল, নিয়ে ঢুকলো, ঢুকে দরজা লাগাই দিল। তো দেখতেছে বিড়ালটা ভয় পাইছে বেশ, সে বুঝতে পারছে বিড়ালটা ভয় পাইছে। কেন এত ভয় পাইছে বুঝলো না, মানে বিড়াল তো কিছু দেখার কথা না এখান থেকে, আনলেস ও যদি জানলা দিয়ে তাকায় থাকে। দেখলো যে হ্যাঁ পর্দা তো ও টানে নেই, পর্দা সরানোই ছিল, বেশ খানিকটা সরানো। তো কিছু দেখছে কিনা কে জানে, চিন্তা করতেছে। তো বিড়ালটারও জাস্ট পিঠে হাত বুলাই দিয়ে বলছে যে মানে রিল্যাক্স বলে যে মানে ঘুম ভাড়ায় দেওয়ার চেষ্টা করছে, বিড়ালটারে শোয়াই দেওয়ার চেষ্টা করতেছে। তো অনেকক্ষণ বসে থাকলো, বৃষ্টি কিন্তু টুপ 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 খুব আস্তে আস্তে পড়তেছে। একবার চিন্তা করলো যে এখান থেকে সরে যাবে কিনা। তো চিন্তা করলো যে এখন যে অবস্থা, রাস্তায় নিশ্চয়ই আরো পানি টানি জমছে, এর মধ্যে যাওয়াটা রাত হয়ে গেছে, বেশ রাত, বেরোনটা ঠিক হবে না। এর থেকে এক কাজ করি, সকালে যাই, আমি সব পর্দা টর্দা টেনে শুয়ে পড়ি। এই চিন্তা করো, মেকশিওর করলো যে ও লক টক সব করা আছে কিনা, দরজা সব লক আছে নাকি। তো জ্যাকেট তো আগেই চেঞ্জ করে রাখছে। তো নিজের জাস্ট প্যান্টটা চেঞ্জ করে ও পর্দা টর্দা ভালো মতো টেনে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। তো ডাস্টিন বিছানায় শুয়ে অনেকক্ষণ তার ঘুম আসতেছে না, কারণ এই টিপ টিপ বৃষ্টির শব্দ আসতেছে, আর ওই যে মাথায় টেনশন যে ও কি দেখলো এটা চিন্তা, অনেকক্ষণ ঘুম আসতেছে না। তো এক সময় ওর এসে গেছে, তন্দ্রার মতো এসে গেছে,
মানে ঘুম মানে চোখ লেগে আসছে, ঘুমায় যাবে, এই সময় হঠাৎ করে মনে হলো যে ওর বিড়াল গড়গড় করে ডাকতেছে। আর কেমন জানি বিড়াল যেরকম মারামারি করলে যেরকম শব্দ করে, ম্যাও এরকম করে, এরকম করতেছে, বেশ মানে গড়গড় করে শব্দ করতেছে, আর বেশ গলার ভেতর থেকে শব্দ করতেছে। তো জাস্ট তাকায় দেখতেছে, তখন কিন্তু ভেতরের ওর যে কেবিল ল্যাম্প বন্ধ করা, এই পর্দার ফাঁক দিয়ে হালকা আলো আসতেছে, ওই রাতের আলো। এর মধ্যে দেখতেছে ওই জানালার দিকে তাকায় বিড়ালটা ম্যাও ম্যাও করতেছে। তো পেছনের যে ওর ছিল মানে হ্যাচটা ছিল, ওই হ্যাচের যে আইন মানে ইটা পেছনের যে উইন্ডশিল্ডের মতো, হ্যাচের রেয়ার উইন্ডশিল্ড যেটা, ওইটা কিন্তু ও জাস্ট একটা হালকা পাতলা একটা দিয়ে দিছিল ফিল্টারের মতো, ওখানে পর্দা দেয় নাই, কারণ ওই দিনের বেলা তখন হালকা একটু আলো আসা দরকার। তো রাতের যে আলোটা ওইটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, বাইরের অংশ ওই ফিল্টার ভেদ করেও খানিকটা দেখা যাচ্ছে। তো দেখতেছে বিড়ালটা ওই আলোতে, ওই হালকা আলো রুমের মধ্যে, ওই তার ওই ইসের মধ্যে, ভ্যানের মধ্যে, ওই হালকা আলোতে চোখে যতটুকু শুয়ে আসছে, এর মধ্যে ডাস্টিন দেখতেছে যে ওর যে ওই পিছনের যে রেয়ার উইন্ডশিল্ড যেটা আছে, ওইটার মধ্যে কিছু একটা হয়তো সামনে আসলো, মাথা, একটা মাথার মতো, এবং মাথাটা বেশ বড় বোঝা গেল। মানে রাতের ওই যে রাতের আলো যতটুকু পড়ছে ওইটা তো ওই জায়গাটা কভার করছে, তো ওই জায়গায় যখন মাথাটা আসছে একটা ছায়া তৈরি হয়েছে। তো ও দেখতেছে যে ওই মাথাটা সামনে আসছে, উইন্ডশিল্ডের একদম সামনে, বেশ বড় একটা মাথা, একটা এরকম কালো রঙের আসছে এরকম। আর ওর বিড়াল ওইটার দিকে তাকায়, মানে একদম গলার ভেতর থেকে শব্দ করতেছে, এবং সে ভয় পাইছে। তো ডাস্টিন বিড়ালের গায়ে হাত দিয়ে দেখে বিড়ালটা কাঁপতেছে লিটারালি ভিতরে, এবং তার লেজ এরকম ফুলে গেছে, সে বুঝতে পারছে। তো এইরকম অ্যাটাকিং সাউন্ড বিড়াল হয় না, প্রচন্ড ভয় পেয়ে অ্যাটাকিং হয়েছে বিড়ালটা। তো ডাস্টিন বিড়ালের গায়ে হাত দিয়েছে, বলাইতেছে, কিন্তু বিড়াল মানতেছে না, সে এরকম করতেছে, এবং ডাস্টিনের প্রচন্ড ভয় লাগলো, কারণ সে ফিল করলো যে একটা এরকম মাথার মতো কিছু একটা এসে তার গাড়ির রেয়ার উইন্ডশিল্ডের মধ্যে মনে হচ্ছে একদম নাক চেপে ধরে এরকম ভাবে করতেছে। এই সময় সে দেখলো যে একজোড়া চোখ মনে ওইখানে জল জল করতেছে ওই ফিল্টারের ওই পাশে। ফিল্টারটা না থাকলে স্পষ্ট সে দেখতে পারতো। এখানে তার যা মনে হয়েছে বড় একটা মাথা এবং জ্বলন্ত দুইটা চোখ, এরকম মানে জল জল করতে দুইটা চোখ তার দিকে তাকায় আছে রেয়ার উইন্ডশিল্ডের এই ফিল্টারের ওই পারে। ওর কিন্তু একটা পাতলা প্লাস্টিকের নেট টাইপের ফিল্টার লাগানো, ওইটার মধ্যে না থাকলে কিন্তু পুরো স্পষ্ট সে হয়তো অনেক কিছুই দেখতে পারতো আরো। তো ডাস্টিন অন্ধকারে নিজেও কাঁপতেছে, ওর বিড়ালও এরকম গড়গড় করতেছে। সেই তো বিড়ালকে সে রিল্যাক্স করার চেষ্টা করতে, বিড়াল যাতে ওইটাকে আবার না ডাকে, কিন্তু বেশ বড় সাইজের। এই সময় সে একটা ভারী শব্দ শুনলো, মনে হলো নাক দিয়ে নিঃশ্বাস ফেলার মতো, আর মনে হলো তার ভ্যানটাকে কেউ একটু ধাক্কা দিল, সামনের দিকে নড়ে উঠছে ভ্যান। মানে ডাস্টিন এত ভয় পাইছে, ও লাফ দিয়ে তাড়াতাড়ি তার ওই বিছানার থেকে নেমে এসে একদম মানে প্রায় ক্রল করে, মানে একটা পা সামনে দিয়ে কোনো মতো তার সামনে চলে আসছে। এসে ড্রাইভিং সিটে বসে তার সামনের যে উইন্ডশিল্ডের যে একটা কভার দিয়ে রাখছিল ওটা টান দিয়ে সরায় ফেললো, মানে দ্রুত গাড়িটা স্টার্ট দিল, দিয়ে ধুম করে সে ওটা ড্রাইভে ফেলে টান মানে অ্যাক্সেলারেটর চেপে ধরছে। ওর এত খেয়ালও নাই যে ও কোন দিকে যাচ্ছে। হেডলাইটটা জ্বালাই দিয়েছে, হঠাৎ করে চোখে পড়লো সামনের রাস্তাটা মানে ভিজা, পানি অনেকটাই জমে গেছে এদিক দিয়ে। তো মোটামুটি আন্দাজেই সে ঘুরায় সামনে বের হয়ে আসছে, প্রচন্ড ভয় পেয়েছে সে। এবং যখন সে ওই দিক দিয়ে বের হয়ে যায় ঘুরে, তখন পিছনে মনে হলো যে বিশাল জোরে একটা প্রাণীর ডাক। তো জাস্টিন বলছে যে এই ডাকটা জাস্ট লাইক ওই যে আমি সহ ছোটবেলায় শুনছিলাম, মানে আমি যখন আরো ছোট ছিলাম, আমরা যখন গেছিলাম, যেই ডাকটা শুনছিল সেই ডাকটাই আরো লাউড, আরো কাছের থেকে শব্দটা পাইছে। তো ডাস্টিন তাড়াতাড়ি ওখান দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আসতেছে, এবং তার কাছে মনে হলো ওইটা জিনিসটা ডাকতে ডাকতে তার কাছাকাছি চলে আসতেছে, মানে সাউন্ডটা আরো লাউড হইতেছে, মনে কাছাকাছি চলে আসতেছে। তো ও পিছনের দিকে তাকায়, ওই যে তার কিছু দেখতে পাচ্ছে না আলো আধারির মধ্যে। তো একটা জায়গায় এসে আলোটা বেশ ছড়ায় পড়ছিল রাস্তার দুই পাশে, মানে তার যে হেডলাইটের আলো এটা এইভাবে ছড়ায় গেছে গাছে যে পিছনের অংশটা একটু আলোকিত হয়েছে, আর এর মধ্যে সে ব্রেক করছিল। এই টেইল লাইটের আলোতে আর এই লাইটের ছড়ানো আলোতে কিছু একটা মনে হয়েছে বেশ বড় সাইজের, মানে 8-9 ফিট হবে। তার যে ভ্যান ছিল ভ্যানের উচ্চতা হবে এরকম, দুইটা হাত উঁচা করে এরকম করে সাউন্ড করতেছে, মনে হলো একটা অবয়বের মতো। তো ডাস্টিন আসলে মানে ও থামার তো প্রশ্নই আসে না, ও কাদার মধ্যে দিয়ে চালায় যেভাবে পারে, উঠে সে মেন রাস্তায় উঠছে। ওইখান থেকে মানে মেন রাস্তা মানে ওই যে ওই ক্যাম্পের ওই ফরেস্টের রাস্তায় সেখানে উঠছে, ওইখান থেকে উঠে সে চালায় ওই রাত্রেবেলায় বের হয়ে গেছে একদম মেইন রোডে যে সে মানে খুব ফাস্ট চালায় সে একেবারে মানে আমার
আমাদের বাবার যে বাড়ি, আমার আব্বা আলাদা থাকতো, তো ওই বাড়িতে চলে গেছে। ডাস্টিন আব্বার সাথে থাকতো না, ও আলাদা থাকতো, তারপরও সে আব্বার বাসায় চলে গেছে। তো যাওয়ার পর পার্কিং লটে গাড়ি পার্ক করে সে সমানে হং করতেছিল। তো হং করাতে আমার আব্বা আবার খুব একটু মানুষ, রাগী মানুষ, রাগ করে বেরিয়েছে, মানে হুস দেয়ার বলে কি ব্যাপার বলে ডাস্টিনের গাড়ি দেখছে, দেখে সে চিন্তা করলো যে কি ব্যাপার, ও এরকম হং করতেছে কেন। তো আব্বা বেরোয় আসছিল বাসা থেকে, বেরোয় আসার পরে ডাস্টিন তখন গেট খুলে বেরিয়েছে। তো আব্বা জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে আব্বাকে বললো যে এইরকম এরকম ঘটনা, এরকম এরকম ঘটনার সঙ্গে। তো আব্বা ওর সাথে রাগারাগি করলো যে তোমারে কে বলছে রাত বিরাইতে ক্যাম্পিং করতে, তুমি তো একটা মানে সিক মানুষ হয়ে যেতেছো, দিনের রাত্রে দিন নাই রাত নাই তুমি ভ্যান নিয়ে ঘুরো আর এদিক ওদিক যাও, মানে হোয়াট ইজ দ্য ক্যাচ। মানে আমার আব্বার কিছু ব্যবসা বাণিজ্য ছিল, ওগুলো দেখতে বলছিল ডাস্টিনরে, তো ওগুলোর দিকে ওর মন ছিল না একদম। তো আব্বা রাগারাগি করলো। তো যাই হোক ডাস্টিন পরে চলে আসে। তো এই ঘটনা তো আব্বা শুনছে এবং আমার ফ্যামিলির আরও আমার কাজিনরাও শুনছে, আমি তো শুনছি। তো আমার ভাই কিন্তু এই জিনিসটা দেখছিল এবং দ্যাট ইজ দ্য ক্লোজেস্ট মানে আমার ভাইয়ের এক্সপিরিয়েন্স যে এরকম অতিলৌকিক কিছু দেখার, এবং দ্যাট ইজ স্কেরি। তো এই ঘটনা ইরফান শুনতে শুনতে তাদের তখন অলরেডি আলো বের হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। তো তখন ওই ড্যান বলল যে আমার আরও ট্রিপ মারতে হবে, আরও অনেক ডেলিভারি আর সাইট আছে, যেতে হবে। তো যাই হোক তোমার এই ঘটনাটা বললাম, এরকম ঘটনা যদি তুমি লাইক করো, আরও এরকম ঘটনা পেলে তোমাকে আমি বলবো বলে ইরফানের কাছ থেকে ড্যান বিদায় নেয়। আর ইরফান বেশ ফ্যান্টাসাইজ হয়ে যায় চিন্তা করে যে কেমন লাগবে। তো ইরফান অনেকদিন চেষ্টা করছে, তার পরিচিত কিছু বন্ধু বান্ধবকে বলছে যে চলো আমরা যে উডসে যাই, মানে ওই নর্দার্ন সাইডে না যেতে পারলো মোটামুটি এখানে যেসব ক্যাম্পিং গ্রাউন্ড আছে ওখানে যাই। তো রাজি করাইতে পারে না, ওখানকার পরিচিত যারা আছে তারা কেউই নাকি যেতে চায় না ওইখানে, দে আর স্কেপটিক, মানে এইসব ব্যাপারে তারা রাজি না। তারা বলে যে আমরা দিনে কোথাও যাই পিকনিক করে চলে আসি, মানে রাতে থাকবে না তারা। এই জন্য ইরফানের যাওয়া হয় নাই। ইরফান উইশ করে যে সে যদি কখনো সুযোগ পায় সে কারো সাথে চলে যাবে, হয়তো ড্যান বা এরকম কারো সাথেই কোনো একটা চান্স খুঁজে যাবে, যে ঘুরে আসবে এরকম জায়গায় একটা রাতে ওভারনাইট স্টে করলে কেমন লাগে সে এক্সপিরিয়েন্সটা সে নেবে। আর যদি কোনো কিছু সেখানে সে পায় সেটা সে জানাবে, বলছে যে পেলে কোনো ভিডিও ফুটেজ পেলে সেটাও পাঠাবে। তো এই ছিল ইরফানের কালেক্ট করা একটা ঘটনা। স্টিয়ারিং হুইলটা তখন আমার হাতের ঘামে একদম পিছলে হয়ে গেছে। আমি চোখ দুটো বন্ধ করে বারবার মনে মনে আয়াতুল কুরসি পড়ছিলাম, কিন্তু চোখের সামনেই আয়না থেকে নজর সরাতে পারছিলাম না। প্রাইভেট কারের পেছন সিটে ঠিক মাঝখানটায় বসে আছে একটা লোক, তার পরনে একটা কুচকুচে কালো কোট। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হলো ড্যাশবোর্ডের লাইটের আলোয় আমি স্পষ্ট দেখছিলাম লোকটার কোনো কান নেই, কানের জায়গায় চামড়াগুলো মসৃণভাবে লেপ্টে আছে, আর তার মাথাটা থর থর করে কাঁপতে কাঁপতে প্রতি সেকেন্ডে অস্বাভাবিক রকমের বড় হচ্ছে, যেন একটা বেলুন ফুলছে। ঠিক তখনই সে তার সেই বিশাল আকৃতির মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে আমার কানের ঠিক কাছে এসে একটা বিভৎস যান্ত্রিক গলায় বলে উঠল, ড্রাইভার সাহেব, গাড়িটা থামালেন কেন? বড্ড তাড়া আছে আমার, দ্রুত চলেন। এই ঘটনা ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসের এক কনকনে শীতের রাতে। আমার নাম আরিফ, আমি পেশায় একজন রেন্ট এ কার চালক। ঢাকা থেকে সিলেট সেই মহাসড়কের সলিমপুর নামের একটা নির্জন এলাকা আছে। হাইওয়ের ওই অংশটার দুপাশে মাইলের পর মাইল শুধু ধান জমি আর কিছু পুরনো গাছপালা, কোনো দোকানপাট বা কোনো জনবসতিও নেই। চালকদের মুখে প্রচলিত ছিল যে গভীর রাতে ওই রাস্তায় নাকি একা গাড়ি চালালে ঠিক নয়, ওখানে নাকি অপার্থিব কিছু একটা ঘুরে বেড়ায়। সেদিন
রাত তখন আনুমানিক 2টো। সিলেট থেকে একজন প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে আমি একাই ঢাকার দিকে ফিরছিলাম। কুয়াশা এতটাই ঘন ছিল যে ফগ লাইট চালানোর পরেও সামনের 20 হাত দূরের রাস্তা দেখা যাচ্ছিল না। শীতের তীব্রতায় গাড়ির হিটার অন করার পরও আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ঠিক সলিমপুর হাইওয়ের মাঝখানটায় আসার পর কুয়াশার ভেতরে আমি দেখলাম রাস্তার পাশে একজন লোক দাঁড়িয়ে হাত তুলছে। তার গায়ে একটা কালো কোট জড়ানো, মাথায় একটা মাফলার পেঁচানো। এই মাঝ রাতে এই জনমানবিহীন কুয়াশায় কেউ একা দাঁড়িয়ে লিফট চাচ্ছে দেখে আমার একটু মায়া হলো। আমি গাড়িটা থামালাম। লোকটা কোনো কথা না বলে পিছনের দরজা খুলে সিটে গিয়ে বসলো। আমি মিরর বা আয়না দিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই কোথায় যাবেন? লোকটা কোনো উত্তর দিল না, শুধু সামনের দিকে আঙ্গুল উঁচিয়ে ইশারা করলো যে সামনে যাবে। তার মাফলারের ফাঁক দিয়ে শুধু নাক আর ঠোঁটগুলো দেখা যাচ্ছিল। ভাবলাম হয়তো বোবা নতুবা ক্লান্ত, তাই আর কথা না বাড়িয়ে আমিও গাড়ি স্টার্ট দিলাম। কিন্তু গাড়িটা 5 মিনিট চলার পরই আমার ভেতরের একটা অস্বস্তি শুরু হলো। গাড়ির ভেতরের এসি সচল থাকা সত্ত্বেও হুট করে পিছনের সিট থেকে এমন একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস আসতে লাগলো যেন আমি কোনো বরফ ঘরের ভেতর বসে আছি। একই সাথে গাড়ির ভেতরে একটা তীব্র আষ্টে কাঁচা রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল। আমি সাহেব বিন্দু হয়ে পিছনের লুকিং গ্লাসে তাকালাম, আর তখনই আমার চোখ চড়ক গাছ হয়ে গেল। লোকটার মাথার মাফলারটা কাঁধের উপরে খসে পড়েছে, আর তার সেই মাথাটা কোন মানুষের মাথা মতো স্থির নয়। ওটা থরথর করে কাঁপছে আর বেলুনের মতো আস্তে আস্তে বড় হচ্ছে। চামড়াগুলো টেনে গিয়ে ফ্যাকাশে সাদা হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ার্থ বিষয় হলো তার মাথার দুপাশে কোনো কান ছিল না। ভয়ে আমার পা ব্রেক প্যাডেলের ওপর চেপে বসলো। গাড়িটা এক ঝটকায় রাস্তার পাশে থেমে গেল, আর গাড়িটা থামার সঙ্গে সঙ্গেই সেই কানহীন বিভৎস অবয়বটা, তার সেই বিশাল আকৃতির মাথাটা আমার সিটের কাছে এগিয়ে বলল, সেই কান ফাটানো আওয়াজটা যান্ত্রিক গলায় বলল, ড্রাইভার সাহেব, আপনি থামালেন কেন গাড়িটা? বড্ড তাড়া আছে আমার, দ্রুত চলুন। আমি তখন সম্পূর্ণ অবশ হয়ে গেলাম। স্টিয়ারিং ঘোরানোর ক্ষমতাও আমার ছিল না। লোকটার মুখ থেকে পচা লালার মতো কিছু একটা আমার সিটের উপরে টপ টপ করে পড়ছিল। ঠিক সেই মুহূর্তে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমি আমার ডান হাতটা দিয়ে গাড়ির ড্যাশবোর্ডে রাখা তামার তৈরি একটা ছোট ধর্মীয় লকেট শক্ত করে চেপে ধরলাম। লোহার বা ধাতব ছোঁয়া পেতেই পিছনের সেই দানবীয় সত্তাটা এক তীব্র হিংস্র পশুর মতো গর্জন করে উঠল। সেই চিৎকারে গাড়ির চারপাশের কাঁচগুলো থরথর করে কাঁপতে লাগলো। আমি চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপতে লাগলাম। ঠিক পর মুহূর্তে শুনলাম পিছনের দরজাটা দরাম করে খুলে যাওয়ার শব্দ হলো। আমি চোখ খুলে পিছনে তাকিয়ে দেখলাম পিছনের সিট একদম ফাঁকা, কেউ নেই। কিন্তু সিটের কুশনের ওপর কালো রঙের চটচটে এক ধরনের তরল মাখামাখি হয়ে আছে, যা থেকে তীব্র গন্ধ বেরোচ্ছে। আর পিছনের দরজাটা
কুয়াশার বাতাসে অনবরত আছাড় খাচ্ছে। আমি আর 1 সেকেন্ডও দেরি না করে অন্ধের মতো অ্যাক্সিলেটরে চেপে গাড়ি নিয়ে ওখান থেকে যান হাতে নিয়ে পালিয়ে আসি। পরদিন সকালে যখন আমি গাড়িটা পরিষ্কার করছিলাম, তখন পিছনের সিটের নিচে একটা পুরনো জং ধরা তামার পয়সা পাই, যেটা আমার গাড়ি ছিল না। পরে অন্য চালকদের কাজে শুনছিলাম প্রায় 10 বছর আগে ওই সলিমপুর হাইওয়েতে একটা ডাকাতির ঘটনায় এক যাত্রীর কান কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারপর থেকে নাকি সে অতৃপ্ত আত্মা গভীর রাতে একা গাড়িগুলোর পেছনে এসে আশ্রয় নেয়। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।